ডব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন পরীক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে তার মধ্যে অন্যতম হলো ইন্ডিয়ান পলিটি বা ভারতের সংবিধান। আজকের ভিডিওতে এই যে ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ইন্ডিয়ান পলিটি যে কথাটি বললাম, যে সাবজেক্টের কথা বললাম, এর একেবারে প্রথম চ্যাপ্টার নিয়ে কিন্তু ক্লাস হবে। ক্লাসটি আমাদের ডাইরেক্ট পেড ভার্সন ক্লাস, ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ থেকে নেওয়া হয়েছে, যার লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন পাবে। ওকে, এবং ক্লাসটি করিয়েছেন আমাদের স্যার সুবর্ণ মণ্ডল স্যার। তো আজকের ক্লাসে আমরা মেনলি যে ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনের যে ব্যাকগ্রাউন্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতের সংবিধান ঠিক কীভাবে এসছে, তার ব্যাকগ্রাউন্ডটি কী, সেটা নিয়ে কিন্তু আলোচনা হবে। ওকে, এবং তার সাথে সাথে আমরা বলে রাখি যে এই যে ভিডিওটি করা হচ্ছে এটার লেন্থ মোটামুটি 1 ঘন্টা 40 মিনিটের বেশি হবে। ওকে, এবং যে পিডিএফটি নেওয়া হয়েছে সেটাও কিন্তু আমাদের এই যে ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ, সেই ফুল প্যাকেজের তোমরা দেখতে পাচ্ছ এখানে যে টোটাল ফুল প্যাকেজের মধ্যে আমাদের ভিডিও কোর্স আছে, প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও কোর্স, তার সাথে সাথে মক টেস্ট, অর্থাৎ প্রায় 22টির বেশি মক টেস্ট কোর্স আছে, তার ভেতরে 22টির বেশি ভিডিও কোর্স এবং 16টি কুইক রিভিশন নোটস আছে। তো এই যে ভিডিও কোর্সের মধ্যে যে পলিটি সেকশন, সেই পলিটি সেকশনের প্রথম চ্যাপ্টার তার মধ্যে দেখতে পাচ্ছ এই যে 3টে ভিডিও আছে এবং এই যে প্রথম পিডিএফটি আছে, এই নিয়েই ক্লাসের আলোচনা। পিডিএফটি 17 পেজের পিডিএফ, খুবই হেল্পফুল পিডিএফ। তোমরা জানো আমাদের নোটসগুলো খুবই হেল্পফুল হয়, সেখান থেকে ক্লাসটি করানো হচ্ছে। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগবে। তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো এবং অবশ্যই কেমন হয়েছে ক্লাসটি সেটি কমেন্টস করে জানাও। চলো দেখা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব পলিটির ভিডিও কোর্স। তো আজকে আমরা আমাদের পলিটির ভিডিও কোর্সটা শুরু করছি এবং আমাদের পলিটির ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ আমাদের ভারতের যে সংবিধান, ভারতের সংবিধানের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ এটা তোমরা বলতে পারো এক প্রকার, তোমরা জাস্ট এটাকে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডও বলতে পারো। মানে আমাদের কনস্টিটিউশন তৈরির আগে বা ভারত স্বাধীন হওয়ার আগে আমার কি পরিবর্তনের মধ্যে দিয়ে আমাদের কি তো এসেছিল, কি আমাদের ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম, আমাদের যে ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম বা আমাদের সাংবিধানিক যে পুরো কাঠামোটা, সেই কাঠামোটা কি পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের গেছে ভারতের স্বাধীনতা অবধি, সেটা আমরা এখানে আলোচনা করব। তো তার আগে তোমাদেরকে বলে দিই যে তোমাদের আগের কিছু ভিডিও কোর্সে আমি তোমাদের অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলাম যে তোমাদের পলিটির ক্লাসটা আমি নেব। পলিটির ক্লাসটা অ্যাকচুয়ালি অন্য একজন ফ্যাকাল্টি নেওয়ার কথা ছিল এবং তিনি শুরুও করে দিয়েছিলেন ক্লাস নেওয়া, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিছু প্রবলেমের কারণে উনি ক্লাসগুলো আর কন্টিনিউ করে চলতে পারেননি। তাই আমি তোমাদের পলিটির ক্লাসগুলো নিচ্ছি এবং আমি একদম ফ্রেশভাবে স্টার্ট করছি, কারণ দুরকম টিচারের সঙ্গে পড়ানো দেখে স্টুডেন্টদের হয়তো একটু কনফিউশন হতে পারে, কারণ সমস্ত স্যার ম্যাডামদের পড়ানোর স্টাইল একটু আলাদা আলাদা হয়। তো যেহেতু দুজন টিচারের স্টাইল আলাদা, প্রবলেম হতে পারে, তো সেই হিসেবে আমি ওই জন্য একদম ফ্রেশ থেকে স্টার্ট করছি এবং আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে আমি তোমাদের যেভাবে পড়াবো তোমাদের এরপরে পলিটির জন্য অন্য কোথাও যেতে হবে না। আমি তোমাদের কীভাবে পড়িয়ে দেবো বলে দিচ্ছি। দেখো, তোমাদের প্রথম দিনে আমি ক্লিয়ার করে দিয়েছি ফার্স্ট ক্লাসে। বেসিক্যালি দেখো, আমি কিন্তু তোমাদের লক্ষ্মীকান্তকেই বেস করে পড়াবো, ঠিক আছে? বেশিরভাগ অংশটা লক্ষ্মীকান্ত থেকেই পড়াবো, কারণ লক্ষ্মীকান্ত তোমরা অলরেডি সবাই পড়েছো। আমি জানি যারা 2 থেকে 3 বছর প্রিপারেশন অলরেডি নিয়েছো তারা সকলে লক্ষ্মীকান্ত পড়ো, কারণ পলিটিতে আমাদের লক্ষ্মীকান্ত একচেটিয়া চলে, যেমন আমাদের জিওগ্রাফিতে মাজিদ হোসেন একচেটিয়া চলে, ঠিক সেরকম পলিটিতে লক্ষ্মীকান্ত একচেটিয়া চলে। তো যেহেতু লক্ষ্মীকান্ত তোমরা অলরেডি পড়েছো, তাই আমি নতুন করে আলাদা কিছু যেতে চাইছি না। তাহলে কী হবে, যারা অলরেডি বেশ 1-2 বছর প্রিপারেশন নিয়েছে তাদের সুবিধা হবে। এবার আমি কি করেছি, লক্ষ্মীকান্তের সঙ্গে কিছু এক্সট্রা জিনিস অ্যাড করেছি, কারণ লক্ষ্মীকান্তে কী আছে, লক্ষ্মীকান্ত একটু সাজেস্টিভ বই। অবশ্যই বই হিসেবে লক্ষ্মীকান্ত খুবই ভালো, কিন্তু লক্ষ্মীকান্ত একটু সাজেস্টিভ বই এবং ওখানে শুধুমাত্র কিছু সাজেস্টিভ জিনিসপত্র আছে। তার সঙ্গে আমি কিছু টুকটাক জিনিসপত্র অ্যাড করেছি যেগুলো তোমাদের একটু জেনে রাখা দরকার। এবার তোমরা কেউ বলবে স্যার কেন? দেখো, এর পিছনে অনেক রকম কারণ আছে। কারণ হচ্ছে আমাদের WBCS কোশ্চেনের প্যাটার্ন দিনকে দিন চেঞ্জ হচ্ছে, কোশ্চেন লেভেল হাই হচ্ছে। তাই সেক্ষেত্রে আমার মনে হয় এখন কিন্তু তোমরা এরকম সাজেস্টিভ ওয়েতে পড়লে প্রবলেমে ফেসে যেতে পারো। এবং
আরেকটা ব্যাপারও থাকে যে যখন আমরা টিচাররা যখন পড়াই আমরা সবসময় চেষ্টা করি স্টুডেন্টদের মোটামুটি পুরো জিনিসটা বলে দেয়। এর কারণ হচ্ছে দেখো অনেক রকম স্টুডেন্ট থাকে, কিছু স্টুডেন্ট থাকে যারা একটু ইন্টেলিজেন্ট স্টুডেন্ট হয়, বা ধরো যেটা আমি বললাম যে কিছু স্টুডেন্ট যারা তো 2-3 বছর পড়ছে তারা এবার অলরেডি লক্ষ্মীকান্ত পড়েছে। এবার আমি শুধুমাত্র লক্ষ্মীকান্তের মেটেরিয়ালটা যদি তোমাদেরকে দিই, মানে লক্ষ্মীকান্তের ঠিক যেরকম সাজেস্টিভ ওয়েতে দেওয়া আছে সেটা যদি আমি তোমাদের সামনে রেখে দিই, তাহলে বলবে তাহলে স্যার আমার এখানে পড়ার কি দরকার ছিল, আমি স্যার লক্ষ্মীকান্তের বই কিনে পড়বো, আপনি আমাকে এক্সট্রা কি অফার করছেন। তো সেই জন্য আর দ্বিতীয় তারাটা কী বলো তো, যেহেতু বললাম যে কোশ্চেনের প্যাটার্ন যেহেতু চেঞ্জ হচ্ছে, তাহলে ওই লক্ষ্মীকান্তের বাইরেও কিন্তু কোশ্চেন দিয়ে দিতে পারে, সম্ভাবনা আছে। তাই পড়িয়ে রাখতে হবে তোমাদেরকে, যাতে তোমরা নালে কেউ কিছু স্টুডেন্ট কেউ যখন বাইরে থেকে কোশ্চেন করে দেবে তখন তারাই এসে আমাকে ধরবে, বলবে স্যার আপনি তো বলেছিলেন যে আপনার পড়ানোর বাইরে থেকে কোনো কিছু যাবে না, তাহলে এই যে বাইরে থেকে এসে গেলে আমরা কী করব। তো সেইটা যাতে না হয়, সেই রকম সমস্যা যাতে তোমাদের কাউকে ফেস করতে না হয়, আমি তোমাদের বললাম যে লক্ষ্মীকান্তের বাইরেও আমি কিছু জিনিসপত্র অ্যাড করেছি এখানে, এবং সেই জিনিসগুলোকে আমি তোমাদেরকে কী করবো ভালো করে বুঝিয়ে দেবো, যাতে তোমাদের কোনো রকম কোনো সমস্যা না হয়। আরেকটা জিনিস যেটা হচ্ছে ফ্রেশার ক্যান্ডিডেটদেরকে আমি বলবো, দেখো লক্ষ্মীকান্তের বই কিন্তু অত্যন্ত স্ট্যান্ডার্ড একটা বই, অতএব সেই বইটাকে ফলো করে পড়াটা তোমাদের দরকার, তাই সেটাকেই ফলো করে পড়াচ্ছি। এবার তোমরা বলবে স্যার লক্ষ্মীকান্তের বই তো আমরা অলরেডি পড়েছি, অনেকে বলবে যে লক্ষ্মীকান্তের বই তো আমরা স্যার অনেকেই পড়েছি, তো আপনার কাছে পড়বো কেন, আমরা লক্ষ্মীকান্তের বই পড়বো। এখানে একটা ব্যাপার হচ্ছে, লক্ষ্মীকান্তের বই আমি পড়েছো তোমরা সকলে জানি, কিন্তু আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি এখানে 90% স্টুডেন্ট এমন আছো যারা লক্ষ্মীকান্তের বই হয়তো পড়ে নিয়েছো, পড়ে কী করেছো, অন্ধের মতো মুখস্থ করে গেছো। আজকে যে তোমাদের পড়াবো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, এখানে তোমরা কি পড়েছো, পরপর হচ্ছে চার্টার অ্যাক্ট, তারপর রেগুলেশন অ্যাক্ট, তারপর এগেন চার্টার অ্যাক্ট তো 20 বছর পর আসতে থাকতো। তো এরকমভাবে তোমরা চার্টার অ্যাক্টগুলো সব হয়তো এতে পড়েছো, লক্ষ্মীকান্তের বই পড়েছো, কিন্তু আমি তোমাদের এবং পড়ে কী করছো, শুধু মুখস্থ করে নিয়েছো, অনলি মেমোরাইজ করেছো যে আমার এই 73-এর চার্টার অ্যাক্টে এই হয়েছিল, 33-এর চার্টার অ্যাক্টে এই হয়েছিল, 53-এর চার্টার অ্যাক্টে এই হয়েছিল, খালি মুখস্থ করে গেছো, ভিতরে ঢুকে তার মানেটা বোঝো না। আর ভিতরে ঢুকে মানেটা যতক্ষণ না বুঝবে ততক্ষণ তোমাদের নলেজ ইনকমপ্লিট থাকবে এবং তোমরা জিনিসগুলো ধরতে পারবে। তো এইটা হচ্ছে একটা ব্যাপার যে তোমরা পলিটি পড়েছো ঠিক, কিন্তু আমি বলতে গ্যারান্টি দিচ্ছি 90% স্টুডেন্ট অন্ধের মতো শুধু মুখস্থ করে গেছো। লক্ষ্মীকান্ত পড়েছো, অন্ধের মতো মুখস্থ করেছো। 10% স্টুডেন্ট হয়তো এমন থাকবে যে হয়তো জানবে, যে হয়তো জিনিসটা একটু বোঝার চেষ্টা করছে। তো সেই বোঝানোর জায়গাটা আমি আজকে তোমাদের করবো। আজকের একটা ক্লাস করলেই তোমরা বুঝতে পারবে যে আমি কী বলতে চাইছি এবং তোমাদেরকে আমি কীভাবে বোঝাচ্ছি এবং তোমরা এতদিন কীভাবে অন্ধের মতো পড়ে এসেছো। ওকে, তো প্রথমে দেখো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, প্রথমে একটু জাস্ট ইন্ট্রোডাকশান বলে দিচ্ছি, এই জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট নয়। তো বলা হচ্ছে কি যে বিফোর 1947 ইন্ডিয়া ওয়াজ ডিভাইডেড ইন্টু টু মেন এন্টিটিস, দ্য ব্রিটিশ ইন্ডিয়া হুইচ কনসিস্টেড অফ 11 প্রভিন্সেস অ্যান্ড দ্য প্রিন্সলি স্টেট রুলড বাই ইন্ডিয়ান প্রিন্সেস আন্ডার সাবসিডারি অ্যালায়েন্স পলিসি। অর্থাৎ বলা হচ্ছে যে 1947 আগে, মানে স্বাধীনতার আগে ভারত কী ছিল, দুটো পার্টে বিভক্ত ছিল। একটা ছিল কি ব্রিটিশ ইন্ডিয়া, যার মধ্যে 11টা প্রভিন্স ছিল, এবং প্রিন্সলি স্টেট মানে হচ্ছে তোমাদের ওই রাজারা যে ছিল, প্রিন্সলি স্টেট মানে বিভিন্ন রাজারা ছিল, তাদের এক একটা জায়গার উপর তারা রাজত্ব করতো আন্ডার সাবসিডারি অ্যালায়েন্স পলিসি। The two entities merged together to form Indian Union, but many of the legacy systems of British India is followed even now. মানে আমাদের বিভিন্ন লেজিসলেটিভ যে সিস্টেম ব্রিটিশরা চালু করে দিয়ে গেছিলো সেগুলো কিন্তু এখনও চলে আসছে। স্টিল নাও অনেক সিস্টেম আছে আমাদের লেজিসলেচারের মধ্যে আমাদের কিন্তু এমন অনেক কিছু আছে যেগুলো কিন্তু আমরা ব্রিটিশরা করে দিয়ে গেছিলো এবং সেটাই এখনও চলে আসছে। ইভেন নাও 2021 এখনও এটা চলে আসছে। সেটাই বলা হয়েছে যে আমাদের দুটো এন্টিটি মার্জ হয়ে গিয়েছিলো ইন্ডিয়ান ইউনিয়ন হিসেবে কিসের পরে, স্বাধীনতার পরে, বাট এখনও কিন্তু কিছু কিছু জিনিস চলে আসছে। দ্য হিস্টোরিক্যাল আন্ডারপিনিংস অ্যান্ড এভলিউশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্যান বি ট্রেসড টু মেনি রেগুলেশনস অ্যান্ড অ্যাক্টস পাস্ট বিফোর দি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স। তো এটাই এখানে বলা হচ্ছে যে আমার এই যে সিস্টেমটা পুরো হলো, যে 1947 অবধি হচ্ছে আমার এরকম প্রিন্সলি স্টেট ছিল, 11টা ব্রিটিশ প্রভিন্স ছিল ব্রিটিশের আন্ডারে, বা আমরা যে ব্রিটিশ কলোনি ছিলাম। তারপরে হচ্ছে দুটো একসঙ্গে মার্জ হয়ে আমাদের কি হলো, ইন্ডিয়ান ইউনিয়ন তৈরি হলো। তো এই যে পুরো জিনিসটা হলো, এই যে আমাদের জার্নি, আমাদের সেই 1700 থেকে শুরু করে 1947 অবধি যে জার্নিটা ছিল আমাদের ইন্ডিয়ার, সেই জার্নিটা কী ছিল, জার্নিটার মধ্যে কিন্তু প্রচুর
রেগুলেশনস, অ্যাক্ট, বিভিন্ন জিনিসপত্র, প্রচুর প্ল্যানিং, প্লটিং, প্রচুর কিছু ঘটে গেছে। তো সেই সমস্ত জিনিসগুলো সম্বন্ধে আমরা কী পড়বো, আমরা আমাদের হচ্ছে এই যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বা আমাদের ইন্ডিয়ান যে পলিটির হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, যা আমাদের আজকে আমাদের যে পলিটিক্যাল সিস্টেমটা পুরো ইন্ডিয়াতে চলছে, এটা কীভাবে এলো, কীভাবে তৈরি হলো, এই পুরো সিস্টেমটা সম্বন্ধে আমরা এখানে পড়বো। ইন্ডিয়ান সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে একটু বলে দিই, যেটা এখন কারেন্ট আছে একটু বলে দিই, তারপর আসল জায়গায় যাব। যে ইন্ডিয়ান ডেমোক্রেসি ইজ এ পার্লামেন্ট ফর্ম অফ ডেমোক্রেসি হোয়ার দ্য এক্সিকিউটিভ ইজ রেসপন্সিবল টু দ্য পার্লামেন্ট। ওকে, এক্সিকিউটিভ মানে কি, আমাদের এখানে এক্সিকিউটিভ বলতে কাকে বলানো হচ্ছে, প্রেসিডেন্টকে, প্রেসিডেন্টের কথা বলা হচ্ছে। যে ইন্ডিয়ান ডেমোক্রেসি ইজ এ পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি, আমাদের গণতন্ত্র, যেখানে এক্সিকিউটিভ ইজ রেসপন্সিবল টু দ্য পার্লামেন্ট, রাষ্ট্রপতিও কিন্তু আমাদের পার্লামেন্টের কাছে রেসপন্সিবল থাকে। ওকে, দ্য পার্লামেন্ট হ্যাজ টু হাউসেস, লোকসভা অ্যান্ড রাজ্যসভা। অলসো দ্য টাইপ অফ গভর্নেন্স ইজ ফেডারেল, দ্যাট ইজ দেয়ার ইজ সেপারেট এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেচার অ্যাট দ্য সেন্টার অ্যান্ড স্টেটস। আমাদের কেন্দ্রে এবং রাজ্যে আলাদা আলাদা কী আছে, আলাদা আলাদা এক্সিকিউটিভ আছে এবং লেজিসলেচার আছে। আমি আমারও বলে দিচ্ছি, এক্সিকিউটিভ মানে কি, এক্সিকিউটিভ মানে হচ্ছে আমাদের রাজ্যপাল এবং রাষ্ট্রপতি। লেজিসলেচার মানে হচ্ছে, লেজিসলেচার মানে আমাদের এক্সিকিউটিভ হেড, যে এক্সিকিউটিভ হেড হচ্ছে আমার প্রেসিডেন্ট এবং আমাদের হচ্ছে রাজ্যপাল। আর আমাদের যে লেজিসলেটিভ হেড হচ্ছে আমাদের পিএম এবং সিএম। এটাই হচ্ছে আমাদের ফেডারেল সিস্টেম, যেখানে সেপারেট এক্সিকিউটিভ এবং লেজিসলেচার, সেন্টার এবং স্টেট সব জায়গাতে আলাদা আলাদা আছে। উই অলসো হ্যাভ সেলফ গভর্নমেন্টস অ্যাট লোকাল গভর্নমেন্ট লেভেলস অ্যান্ড অল দিস সিস্টেমস ওন দেয়ার লেগেসি টু দ্য ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, এছাড়াও আমাদের এখানে কিছু লোকাল গভর্নমেন্ট সিস্টেম, লোকাল লেভেলে কিছু সেলফ গভর্নমেন্ট আছে, এবং এই যে পুরো সিস্টেমগুলো, এগুলো কিন্তু আমাদের ব্রিটিশ লেগেসি, ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনের লেগেসি। ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন যেরকম সিস্টেম করে দিয়ে গিয়েছিল, বর্তমানেও সেগুলো স্টিল কন্টিনিউ হচ্ছে। এটাই বলা হচ্ছে যে দেয়ার লেগেসি টু দ্য ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন। এগুলো সমস্ত কিছু আমরা কি ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা পেয়েছি। নাও লেটস আস সি দ্য হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড ইটস ডেভেলপমেন্ট থ্রু দ্য ইয়ার্স। এবার এইটা কীভাবে ধীরে ধীরে থ্রু দ্য ইয়ার শুরু হলো, সেই জিনিসটা সম্বন্ধে আমরা পড়ব। তো এটাকে পুরো জিনিসটাকে দুটো পার্টে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কোম্পানি রুল, একটা হচ্ছে আমাদের ক্রাউন রুল বা আমাদের ব্রিটিশ কুইন রুল। কোম্পানি রুলের প্রথমে আমরা কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো সেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। এবার ব্যাপার হচ্ছে, আমাদের লক্ষ্মীকান্তের বইয়ে এইভাবেই স্টার্টিং আছে যে কোম্পানি রুল শুরু হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট দিয়ে 1773। তো এবার তো তোমাদের এই জিনিসটা মাথায় আসা উচিত যে প্রথমেই স্যার রেগুলেটিং অ্যাক্ট কেন, কিছু তো একটা ব্যাপার ছিল, আমি কাকে রেগুলেট করছি, প্রথমেই কেন আমি রেগুলেটিং অ্যাক্ট চালু করব। আমার কিছু তার মানে আউট অফ দ্য বক্স হয়েছিল, কিছু গন্ডগোল হয়েছিল, সেই জন্য সেটাকে রেগুলেট করার জন্যই আমি রেগুলেটিং অ্যাক্ট পাস করছি। তাহলে আমি কাকে রেগুলেট করব, প্রথমেই আমি কেন তাকে রেগুলেট করতে যাব, এইটা হচ্ছে ব্যাপার। এই জিনিসগুলো তোমাদের মাথায় অ্যারাইজ হয় না। তোমরা কী করো, বই খোলো, পড়ো, বই খুলো, বের করো কোম্পানি রুল, প্রথমে আছে রেগুলেটিং অ্যাক্ট 1773। এখানে গভর্নর জেনারেল অফ বেঙ্গল গভর্নর অফ বেঙ্গল গভর্নর জেনারেল হয়ে গেছিলো। ওয়ারেন হেস্টিংস প্রথম আমাদের গভর্নর জেনারেল ছিলেন। ঠিক আছে, আচ্ছা, এখানে কী হয়েছিল, এক্সিকিউটিভ আমাদের হচ্ছে যে বম্বে এবং ম্যাদ্রাসের যে গভর্নর জেনারেল ছিলেন, তাদের পাওয়ার কেড়ে নেওয়া হয়েছিল। কেন করা হচ্ছিল এসব, কেন এলো প্রথমে রেগুলেটিং অ্যাক্ট, কেন এই জিনিসগুলো কেন হচ্ছিল, এইগুলো তোমরা কোনোদিনও ভেবে দেখো না। এটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে তোমাদের প্রবলেম। তোমরা কি করো, একটা বই নাও হাতে, লক্ষ্মীকান্ত, ঝেড়ে খালি মুখস্থ করো, অন্ধের মতো মুখস্থ করে যাও। আর ওই কারণে মাথায় কিছু থাকে না, ভুলে যাও, অন্ধের মতো খালি মুখস্থ করে যাও। এখানে কেন হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট, কী বৃত্তান্ত, এই জিনিসগুলো আমি তোমাদের আজকে সব এখানে বোঝাবো। তো দেখো, এখানে বলা হচ্ছে এটা মানে রেগুলেটিং অ্যাক্ট কেন হয়েছিল। দেখো একটু তোমাদের বলি, এগুলো তোমরা পারলে একটু নোট ডাউন করে রাখো বা জাস্ট একটু কান খুলে শোনো, মনে রাখবে। আমাদের 1600 AD-তে প্রথম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমি শর্টে লিখছি EIC, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি এসেছিলো, আমাদের ভারতবর্ষে এসেছিলো ব্যবসা করার জন্য। প্রথমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী ছিল, আমাদের আর 5টা কোম্পানির মতো ছিল, টাটা, বিড়লা, রিলায়েন্স, এদের মতো একটা কোম্পানি ছিল। এরা কি করতো, এরা হচ্ছে ব্যবসা করতো, গভর্নমেন্টকে ট্যাক্স দিত। সেরকম ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা ট্রেডিং কোম্পানি ছিল, এরা কী করতো, ব্যবসা করতো, ব্যবসা করে ব্রিটিশ গভর্নমেন্টকে ট্যাক্স দিত। তো
তো ওরা কী বললো যে আমরা ভারতে যাব, কারণ ভারত ছিল তখন কি সোনে কি চিড়িয়া, সোনার পাখি ছিল, ঠিক আছে। মানে বলা হতো, মানে কিছু কিছু জায়গায় এরকম লেখা আছে যে ভারতবর্ষ এমন একটা দেশ ছিল যেখানে রাস্তার উপর সোনাদানা লুটোপটি খেত, সোনা ছড়িয়ে থাকতো রাস্তায়, মানে এত হচ্ছে ভারতের সম্পদ ছিল, ঠিক আছে। তো স্বাভাবিক ব্যাপার, আজকে 200 বছর ধরে তো শোষণ করে ফুলে ফেপে গেছে আমাদের ব্রিটিশরা, তো কী পরিমাণে লুটপাট চালিয়েছে বুঝতেই পারছো, ঠিক আছে। তো আমাদের হচ্ছে ইন্ডিয়া কি, মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী বললো যে ওই সোনার চিড়িয়ার কাছে গিয়ে আমরা ব্যবসা শুরু করব। তো 1680 আমাদের কী হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম এলো, এসে কিছুদিন পরে এরা কী লাভ করলো, আমি এখন শর্টে বলছি, ঠিক আছে, বেশি বড় করছে না। এরা কী করলো, দিওয়ানি মানে আমাদের যে ট্রেডিং লাইসেন্স বা ব্যবসা করার যে লাইসেন্স, ব্যবসা করার যে অনুমতি, সেটা তারা পেয়ে গেল। পেয়ে গিয়ে এবার কী করলো, অ্যাজ ইউজুয়াল এরা কী হলো, ব্যবসা করতে শুরু করলো। কিন্তু একটা সমস্যা এখানে দেখা দিল কি, যে কিছুদিনের মধ্যেই ব্যবসা করতে করতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বড় বড় মাথারা ছিল বা কর্মচারীরা ছিল, তারা অফিসার লেভেলে ছিল আর কি, তারা বুঝতে পারলো যে এখানে ব্যবসা করে প্রচণ্ড রকম প্রফিট হচ্ছে, এবং কি হলো, তাদেরকে ওই লোভটা পেয়ে গেছিলো, এবং তারা কি করলো, তখন দেখা গেলো ধীরে 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 কী হলো, যে কোম্পানির যে আমার কি ধরো আমার যে ব্যবসা হচ্ছে, ব্যবসা করে আমি কি গভর্নমেন্টকে ট্যাক্স দেবো, প্লাস আমার তো একটা ধরো কোম্পানির ফান্ড থাকবে কোম্পানি এক্সপ্যানশনের জন্য। কোম্পানি যদি নতুন কিছু করে, আমার সাপোজ ধরো আমি বলছি যে আমার রিলায়েন্স আছে, রিলায়েন্স কী করলো, রিলায়েন্স হচ্ছে জিও লঞ্চ করেছে। এবার জিও লঞ্চ করা মানে তার জিওর জন্য তাকে নতুন টাওয়ার করতে হবে, বা এখন যে আমাদের জিও ফাই হচ্ছে, জিও ফাইয়ের জন্য সব জায়গায় আমাকে কেবল নেট বিছাতে হচ্ছে। তাহলে এই টাকাগুলো তো কর্মচারীরা নিজেদের পকেট থেকে দেবে না, এটা কোথা থেকে আসবে, এটা হচ্ছে কোম্পানির ফান্ড থেকে টাকা আসবে। তো সেরকম কি প্রত্যেকটা কোম্পানির কিছু না কিছু ফান্ড থাকে। তো এবার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কী ছিল, এরকম ফান্ড ছিল। তারা কী করতো, মানে নিয়ম কী ছিল, যে সরকারকে ট্যাক্স দেবে, নিজেদের ফান্ডে কিছু টাকা রাখবে, কর্মচারীদের বেতন দেবে। কিন্তু এখানে দেখা গেল যে কি, যে আমার যে কোম্পানির যে ফান্ড ছিল, কোম্পানির ফান্ড কি হলো, জিরো, মানে জিরো মানে ইন দ্য সেন্স এত জিরো নয়, মানে দেখা গেলো কোম্পানির ফান্ডে সেরকমভাবে কোনো টাকা ঢুকলো না। যা লাভ হচ্ছিল, দেখা গেলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কর্মচারীরা ছিল, অফিসাররা ছিল, তারাই লুটে পুটে খেতে শুরু করলো। এবং এটা করতে 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 এমন একটা অবস্থা হয়ে গেল যে কোম্পানির ধীরে ধীরে কী হলো, ধার দেনা হতে শুরু করলো। কী হলো, ধার দেনা হতে শুরু করলো, মানে কি কোম্পানির তো ফান্ড কিছু নেই, যারা কর্মচারী আছে তারা কাজ করছে, তারা স্যালারি নিচ্ছে, প্লাস যে ব্যবসা করে প্রফিট হচ্ছে সেটাও নিজেদের পকেটে ঢুকিয়ে নিচ্ছে। তাহলে কোম্পানির ফান্ড কোথায় থাকছে? তাহলে কী হলো, কোম্পানির হচ্ছে দেনা হতে শুরু করলো। কোম্পানি গেল কি, কোম্পানি গেল হচ্ছে আমাদের ব্রিটিশ গভর্নমেন্টের কাছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ গভর্নমেন্টকে গিয়ে বললো যে আমাকে তোমরা লোন দাও, টাকা দিয়ে সাহায্য করো, আমার এত দেনা হয়ে গেছে। ব্রিটিশ গভর্নমেন্ট তখন দেখলো যে এ কী ব্যাপার, কোথায় কোম্পানির ব্যবসা করে আমাকে ট্যাক্স দেবে, আমি রেভিনিউ আমাকে রেভিনিউ দেবে, সে না করে উল্টে আমার কাছ থেকে লোন চাইছে, আমার কাছ থেকেই সে টাকা চাইছে। তাহলে এটা কী করে, কেন হচ্ছে এটা? তার মানে কি নিশ্চয়ই ভিতরে কিছু ঘাপলা হয়ে গেছে, ঠিক আছে, কিছু ঘাপলা হয়ে গেছে নিশ্চয়ই, নাহলে কেন এরকম হবে? তো সেই জিনিসটাকে, মানে এই ঘাপলাবাজি বন্ধ করার জন্য, বা আমাদের এই যে আমাদের যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে দুর্নীতিগুলো চলছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির, সেই দুর্নীতিটাকে বন্ধ করার জন্য কি করা হলো, দুর্নীতিটাকে বন্ধ করার জন্য আমাদের প্রথম আমাদের যে মানে যে আমাদের কী বলো ব্রিটিশ যে গভর্নমেন্ট ছিল, গভর্নমেন্ট কী করলো, গভর্নমেন্ট হচ্ছে বেসিক্যালি কোম্পানিকে রেগুলেট করার জন্য কী পাস করলো হচ্ছে আমাদের রেগুলেটিং অ্যাক্ট অফ 1773, কোম্পানি রুল, এটা দিয়েই শুরু হয়েছিল। তার আগে কী করছিল, তার আগে হচ্ছে আমাদের জাস্ট এটা একটা কী ছিল, একটা ট্রেডিং কোম্পানি ছিল, ওরা স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করতো, সব করতো। এখানে কি হলো, এবার হচ্ছে আমাদের কোম্পানির থ্রু দিয়ে ব্রিটিশ গভর্নমেন্ট হচ্ছে ইনভলভ হতে শুরু করলো, মানে গভর্নমেন্ট কী করলো, গভর্নমেন্ট হচ্ছে কোম্পানিটাকে রেগুলেট করতে শুরু করলো ধীরে ধীরে। এটা একদিনে হয়নি, এটা দীর্ঘদিন ধরে চলেছে। 1773 থেকে 1858 অবধি লেগে গেছিলো এটাকে কমপ্লিট এস্টাবলিশ করতে, এই যে টাইমটা দেওয়া আছে, কোম্পানি রুলটাকে এস্টাবলিশ করতে, ঠিক আছে। তো মানে গভর্নমেন্ট যে পুরো কোম্পানিটাকে নিজের ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে নিজের পুরো একদম মানে মুঠোর মধ্যে নিয়ে আসবে, সেইটা করতে শুরু করেছিল। সেখানে ফার্স্ট স্টেপ কী ছিল আমাদের, সেটা হচ্ছে 1773 রেগুলেটিং অ্যাক্ট। এরপর দেখো এর ভিতরে যে পয়েন্টগুলো আছে, প্রত্যেকটা পয়েন্টের পিছনে কারণ আছে, এগুলো তোমরা বোঝো না, অন্ধের মধ্যে খালি মুখস্থ করে যাও, কেন কোনটা হচ্ছিল প্রত্যেকটার পিছনে কারণ আছে। প্রথম বলা হচ্ছে, দ্য ফার্স্ট স্টেপ ওয়াজ টেকেন বাই ব্রিটিশ পার্লামেন্ট টু কন্ট্রোল অ্যান্ড রেগুলেট দ্য অ্যাফেয়ার্স অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন ইন্ডিয়া। যেটা আমাদের বললাম যে এটা ছিল যে আমাদের যে ব্রিটিশ পার্লামেন্ট কী করেছিল, এই কোম্পানিটাকে নিয়ন্ত্রণ করার জন্য, মানে যা ইন্ডিয়াতে যা করে বেড়াচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য প্রথম স্টেপ ছিল এটা। ও প্রথম কী করলো,
দেখো এবার গভর্নমেন্ট যখন কোনো একটা জিনিসকে কন্ট্রোল করতে শুরু করবে তাকে কি করতে হবে, তাকে হচ্ছে অফ এই কুকুরগুলো। তো প্রথম আমাকে কি করতে হবে, সেন্ট্রালাইজ করতে হবে, পুরো সিস্টেমটাকে আমাকে সেন্ট্রালাইজ করতে হবে, নাহলে গভর্নমেন্ট চলবে না। সেন্ট্রালাইজ ইন দ্য সেন্স রাজধানী, ক্যাপিটাল চাই আমার, সেন্ট্রালাইজ করতে হবে, নাহলে আমার সিস্টেম চলবে না। তো সেন্ট্রালাইজ করার জন্য কি হলো, প্রথমেই আমি কি করলাম, প্রথমে দেখো আমি তোমাদের বলে দিচ্ছি তখন কি ছিল, এই যে তোমরা দেখতে পাচ্ছ না যে তখন কি ছিল, বোম্বে, ম্যাড্রাস, বেঙ্গল, তিনটে ছিল আমাদের পাওয়ার সেন্টার। প্রথম যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল, তিনটে ওদের মেড ট্রেডিং সেন্টার ছিল এবং তিনটে ছিল পাওয়ার সেন্টার। গভর্নমেন্ট কি করলো, বললো না ওসব হবে না, আমাকে একটা সেন্ট্রালাইজ করতে হবে। সেন্ট্রালাইজ করার জন্য কি করলো, কলকাতাকে ওরা চুজ করলো, যে কারণে কি করলো বলছে, ইট ডেজিগনেটেড দ্য গভর্নর অফ বেঙ্গল অ্যাজ দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল। কেন, তার কারণ হচ্ছে গভর্নর, ওরা তিনজন ছিল কি গভর্নর, ম্যাড্রাস, বোম্বে এবং বেঙ্গলে তিনজন ছিল গভর্নর। ও এখানে কি বলা হলো যে না, গভর্নর বলে কিছু থাকবে না, একদম সেন্ট্রালাইজ হবে আমাদের পাওয়ারটা কলকাতা, এবং কলকাতায় যে থাকবে সে হবে সব কিছুর হেড। সেই জন্য তার ডেজিগনেশনটা চেঞ্জ করে করা হলো কি, গভর্নর জেনারেল, গভর্নর থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এবং স্যার ওয়ারেন হেস্টিংস হলেন আমাদের প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তার সঙ্গে সঙ্গে কী করা হলো দেখো, বলা হচ্ছে ইট সাবঅর্ডিনেটেড দ্য গভর্নর্স অফ বোম্বে অ্যান্ড ম্যাড্রাস টু দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল। বোম্বে এবং ম্যাড্রাসের যে গভর্নররা ছিলেন তারা কি হলেন, তারা বেঙ্গলের গভর্নর জেনারেলের আন্ডারে চলে এলেন, যে কারণে বেঙ্গলের যে ছিলেন ওনাকে আর গভর্নর বলা গেল না, কারণ ওনার আন্ডারে অলরেডি গভর্নর আছে, তাহলে গভর্নরের আন্ডারে তো গভর্নর থাকতে পারেন না। তাহলে গভর্নরের উপরে যে রুল করবেন তিনি কে হলেন, তিনি হলেন গভর্নর জেনারেল। তিনি হলেন কি, তিনি হলেন গভর্নর জেনারেল। বোঝা গেল, গভর্নর জেনারেল হলেন। তাহলে এবার যে গভর্নর জেনারেল যে হলেন, মানে এবার কি বললাম যে ধীরে ধীরে কি আমার সেন্ট্রালাইজ, এমন নয় সেন্ট্রালাইজ হয়ে গেছে, ধীরে ধীরে আমি সেন্ট্রালাইজ করতে শুরু করলো এখানে, যে আমার বোম্বে এবং ম্যাড্রাসের পাওয়ার কমিয়ে দিল, পাওয়ার কমিয়ে সেই গভর্নরদেরকে বেঙ্গলের গভর্নর জেনারেলের আন্ডারে নিয়ে আসা হলো, যে তোমরা এর আন্ডারে কাজ করবে। কি বললো, যে তোমরা এরপর থেকে এর আন্ডারে কাজ করবে। কারেক্ট? কেন সেন্ট্রালাইজেশন হচ্ছে। নেক্সট বলা আছে দেখো, দ্য এক্সিকিউটিভ কাউন্সিল অফ দ্য গভর্নর জেনারেল ওয়াজ এস্টাবলিশড অ্যান্ড দেয়ার ওয়াজ নো সেপারেট লেজিসলেটিভ কাউন্সিল। এরপর দেখো বলা আছে, গভর্নর জেনারেলকে হেল্প করার জন্য 4 জন মেম্বারের একটা কী করা হলো, এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি করা হলো, অ্যান্ড দেয়ার ওয়াজ নো সেপারেট লেজিসলেটিভ কাউন্সিল। এক্সিকিউটিভ কাউন্সিল মানে কি, এক্সিকিউটিভ কাউন্সিল মানে আমি তোমাদের কম্পেয়ার করার জন্য বলছি, এক্সিকিউটিভ কাউন্সিল মানে সবসময় মনে রাখবে আমাদের প্রেসিডেন্ট, এবং প্রেসিডেন্টের আন্ডারে সমস্ত স্টেটে কী থাকে, রাজ্যপাল থাকে, গভর্নর থাকেন। আর লেজিসলেটিভ কাউন্সিল মানে কি, লেজিসলেটিভ কাউন্সিল মানে হচ্ছে পিএম, এবং সমস্ত স্টেটে কী থাকে, সিএম। এটা হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিল। তো সেই সময় কী ছিল, আমাদের গভর্নর জেনারেলকে এক্সিকিউটিভ কাউন্সিল করা হলো, 4 মেম্বার এক্সিকিউটিভ কাউন্সিল রাখা হলো, এবং আলাদা করে কোনো লেজিসলেটিভ কাউন্সিল ছিল না। তো এটাও একটা ব্যাপার যে আমাদের সেই সময় যখন ব্রিটিশ এসেছিল, ব্রিটিশদের সময় কী ছিল, মাথা ছিলেন কে, পাওয়ারের মাথায় কে ছিলেন, প্রেসিডেন্ট। এখন বর্তমানে আমাদের পাওয়ারের মাথায় কে আছেন, প্রাইম মিনিস্টার। আগে পাওয়ারের শীর্ষে কে ছিলেন, সব থেকে বেশি পাওয়ার ছিল প্রেসিডেন্টের কাছে। এখন পাওয়ারের শীর্ষে কে আছেন, এখন পাওয়ারের শীর্ষে আছে আমাদের পিএম এখন আমাদের পাওয়ারের শীর্ষে আছেন, উনি সমস্ত কিছু কন্ট্রোল করেন। প্রেসিডেন্টের সেরকমভাবে আলাদা করে কোনো পাওয়ার নেই যদি না এমার্জেন্সি পড়ে। বর্তমানে এটা ছিল তখন, এখন বর্তমানে কি হয়ে গেছে, এখন বর্তমানে হয়ে গেছে যে পিএম এর পাওয়ার বেশি, প্রেসিডেন্টের পাওয়ার কম, ক্রস হয়ে গেছে। প্রেসিডেন্টের পাওয়ার কমে গেছে, পিএম এর পাওয়ার বেড়ে গেছে। ব্রিটিশদের সময় কি ছিল, প্রেসিডেন্ট সর্বেসর্বা ছিলেন, পিএম আলাদা করে কেউ ছিলেন না, বা লেজিসলেটিভ কাউন্সিল বা লেজিসলেটিভ হেড এরকমভাবে কেউ ছিলেন না। এটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ান পলিটির হিস্ট্রি, যে এই 200 বছরের ইতিহাসে কিভাবে প্রেসিডেন্টের পাওয়ার ধীরে ধীরে কমে গেল এবং পিএম এর পাওয়ার ধীরে ধীরে ইনক্রিজ করতে শুরু করলো। ওকে নেক্সট কী বলা আছে দেখো, তাহলে এটা কী হলো, আমার গভর্নর হয়ে, তাহলে আমার কী করলেন, যে গভর্নরকে গভর্নর জেনারেল বানানো হলো বেঙ্গলের, তার আন্ডারে হচ্ছে ম্যাড্রাস এবং বোম্বের গভর্নরদেরকে ঢুকিয়ে দেওয়া হলো, এবং কি হলো তার সঙ্গে হচ্ছে আমাদের এক্সিকিউটিভ কাউন্সিল অফ গভর্নর জেনারেল যিনি ছিলেন, এক্সিকিউটিভ কাউন্সিল অফ গভর্নর জেনারেল একটা 4 মেম্বারের হচ্ছে কি হলো, আমাদের কাউন্সিল তৈরি করা হলো, আলাদা করে কোনো লেজিসলেটিভ কাউন্সিল ছিল না। তারপর কি হলো, দ্য সুপ্রিম কোর্ট ওয়াজ এস্টাবলিশড অ্যাট ফোর্ট উইলিয়াম, ক্যালকাটা অ্যাজ অ্যাপেক্স কোর্ট ইন 1774। এবার গভর্নর জেনারেলকেও কন্ট্রোল করার জন্য বা গভর্নর জেনারেলকে অ্যাসিস্ট করার জন্য কি করা হলো, আমাদের একটা সুপ্রিম কোর্ট তৈরি করা হলো।
যাতে কি হয়, নালে কি হতো যে কোম্পানি দেখা গেল কি ওখানে গভর্নর জেনারেল আন্ডারে আনলো, কিন্তু গভর্নর জেনারেল যদি বিট্রে করে দেয়, গভর্নর জেনারেল যদি কোম্পানিকে বিট্রে করে, সে যদি নিজের পকেটে টাকা ঢোকাতে শুরু করে, তখন কী হবে? তখন তো যেই কি সেই হয়ে যাবে। সেইটাকে বন্ধ করার জন্য এবং তাকে কিছুটা রেগুলেট করার জন্য, সব কিছু যাতে একটা নিয়মবদ্ধভাবে হয়, একটা যেন আইন থাকে, সেটার জন্য কী করা হলো, সুপ্রিম কোর্ট এস্টাবলিশ করা হলো। কোথায়? ফোর্ট উইলিয়ামে, কলকাতায় 1774-এ। দেখো, ইট প্রহিবিটেড সার্ভেন্টস অফ কোম্পানি ফ্রম এনগেজিং ইন এনি প্রাইভেট ট্রেড অর অ্যাকসেপ্টিং ব্রাইবস ফ্রম নেটিভস, যেটা এতদিন ধরে চলে আসছিল, দুর্নীতি চলছিল, আলাদাভাবে প্রাইভেট ট্রেডিং চলছিল, ঘুষ খাচ্ছিল, ঘুষ খেয়ে কী হচ্ছিলো, কোম্পানির 12টা বাজিয়ে দিয়েছিল। সেইটা যাতে না হয়, সেটাকে প্রহিবিট করার জন্য, আইন যাতে ঠিকমতো চলে, সেটার জন্য কি করা হলো, সুপ্রিম কোর্ট তৈরি করা হয়েছিল, যারা হচ্ছে প্রহিবিট করবে কি, ব্রাইব করা, যাতে ঘুষ না নিতে পারে এবং প্রাইভেট ট্রেডিং না করে। নেক্সট বলা হচ্ছে কি, কোর্ট অফ ডাইরেক্টরস, দ্য গভর্নিং বডি অফ দ্য কোম্পানি, শুড রিপোর্ট ইটস রেভিনিউ। এবং একটা কোর্ট অফ ডাইরেক্টর তৈরি করা হলো, যেটা কি করবে, যত রেভিনিউ কালেক্ট হচ্ছে, কত টাকা কালেক্ট করছে, সেটা যেন কনস্ট্যান্টলি ব্রিটিশ গভর্নমেন্টকে কী করতে থাকে, রিপোর্ট করতে থাকে। মানে প্রত্যেকটা টাকার যেন হিসাব থাকে, যাতে টাকা কারচুপি না হয়। ঠিক আছে, কারণ কোম্পানি কী করছিল, কোম্পানি তো কর্মচারীরা টাকা ঘুষ খেয়ে গিয়ে কোম্পানি তো কে দেউলিয়া করে দিয়েছিল। তো সেইটা যাতে না হয়, সেটাকে রোধ করার জন্য কী করা হয়েছিল, সেটাকে রোধ করার জন্য করা হয়েছিল আমাদের করা হয়েছিল চার্টার অ্যাক্ট অর রেগুলেটিং অ্যাক্ট 1773। এই হলো 1773। এই হলো যেমন রেগুলেটিং অ্যাক্ট 1773। তাহলে দেখতে পেলে প্রত্যেকটা পয়েন্টের আলাদা মিনিং আছে। পাগলের মতো খালি মুখস্থ করে গেলে হয় না, এইভাবে মিনিং বুঝে পড়তে হয়। এরপর তোমাদের মাথায় ঢুকবে জিনিসগুলো এবং মাথায় থাকবে জিনিসগুলো, যে হ্যাঁ, রেগুলেটিং অ্যাক্ট অফ 1773-তে এইগুলো হয়েছিল। কী হয়েছিল? 1773 রেগুলেটিং অ্যাক্টে এইটা হয়েছিল। এরপরে দেখো কি হলো, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা অ্যামেন্ডিং অ্যাক্ট 1781। আমাদের এখন যেমন বিভিন্ন অ্যামেন্ডমেন্ট পাস হয়, সেই রকম ওখানেও কী হলো, আমাদের এই রেগুলেটিং অ্যাক্টটাকে কারেকশান করার জন্য কী করা হয়েছিল, অ্যামেন্ডিং অ্যাক্ট 1781 পাস করা হয়েছিল। কেন করা? সো অ্যামেন্ডিং অ্যাক্ট 1781 কেন হয়েছিল? দেখো, বেসিক্যালি প্রবলেম যেটা হয়েছিল সেটা হচ্ছে, দেখো আমরা কী বলি, আমাদের ইন্ডিয়াতে কোনো কিছু হলে কী বলি, যে খালি আইন পাস করলে হবে। আইন তো পাস করে যাচ্ছে, কিন্তু সেটা তো ইমপ্লিমেন্ট করতে হবে। শুধু রুল পাস করে দিলে, রেগুলেশন পাস করে দিলে হয় না, সেটাকে ইমপ্লিমেন্ট, গ্রাউন্ড লেভেলে সেটা ইমপ্লিমেন্ট হয় কি না ঠিক মতো, বা হচ্ছে কি না সেটা দেখা হয় না। ব্রিটিশদের ক্ষেত্রে কিন্তু সেম প্রবলেম হচ্ছিল। ব্রিটিশ গভর্নমেন্ট কী করছিল, একটার পর একটা রুল পাবলিশ করছিল, কিন্তু সেই রুলগুলো কিন্তু কোনোভাবেই অ্যাকচুয়াল প্র্যাকটিক্যালি এফেক্টিভ হচ্ছিল না। বাকি পরবর্তী ক্ষেত্রে আমি তোমাদের বলবো। ফর এক্সাম্পল, 1773-তে যে রেগুলেটিং অ্যাক্ট হলো, সেই রেগুলেটিং অ্যাক্ট পাস করে ব্রিটিশ গভর্নমেন্ট কী ভাবলো, এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বেশ জব্দ করেছি। ঠিক আছে, এবার আমি বেশ জব্দ করেছি, এরপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ট্যাপও করতে পারবে না, টাকা মারতে পারবে না। প্রবলেমটা হয়ে গেল অন্য জায়গায়। প্রবলেমটা হয়ে গেল এটাই, যে এখন পাওয়ারটা পুরোপুরিভাবে চলে এলো কার হাতে? সুপ্রিম কোর্টের হাতে। কার হাতে? আমি এসসি শর্টে লিখছি, সুপ্রিম কোর্টের হাতে। কারণ সুপ্রিম কোর্ট সমস্ত সমস্ত কিছু রুলস এবং রেগুলেট করতো কাকে? গভর্নর জেনারেলকে রেগুলেট করতো। সুপ্রিম কোর্ট হচ্ছে আন্ডারে যে কোর্ট অফ ডাইরেক্টরস ছিল, সেটা হচ্ছে রেভিনিউকে রিপোর্ট করতো গভর্নমেন্টের কাছে। মোদ্দা কথা, সুপ্রিম কোর্ট কী হলো, নতুন মস্তান হয়ে উঠলো। ঠিক আছে, নতুন হচ্ছে হেড হয়ে উঠলো, সুপিরিয়র হেড হয়ে উঠলো। এবং কোম্পানি দেখলো যে এখন আমার একই বিপদ হচ্ছে, যে সুপ্রিম কোর্ট যদি আমার দুম করে, সুপ্রিম কোর্টের যে কর্মচারী আছে বা সুপ্রিম কোর্ট যদি হঠাৎ করে আমাকে বিট্রে করে দেয়, আমার যেই সেই দাঁড়িয়ে যাবে। আমার সিনারিওটা ব্যাক টু ওকে, সরি অ্যাবাউট দ্যাট। চ্যানেলেরই ফোন এসেছিলো, দেখতে পেলে আমাদের এমএইচ এডুকেশন ল্যাবেরই ফোন এসেছিলো, এক্সট্রিমলি সরি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো এখানে প্রবলেম যেটা দেখা দিল ইংরেজদের মধ্যে, ব্রিটিশ গভর্নমেন্টের কাছে নতুন থ্রেট হিসেবে উঠে এলো, সেটা হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট যদি বিট্রে করে দেয়, আমার ব্যাপারটা যেই কেসেই হয়ে যাবে। তো এই জন্য কী করা হলো, আমাদের অ্যামেন্ডিং অ্যাক্ট 1781 করা হলো। দেখো, বলা হচ্ছে, ইন এ বিড টু রেকটিফাই দ্য ডিফেক্টস অফ রেগুলেটিং অ্যাক্ট অফ 1773, the British Parliament passed an amending act of 1781, also known as Act of Settlement, যেটা বর্তমানে আমাদের আর্টিকেল 50 নামে পরিচিত। আমাদের বর্তমান পলিটিক্যাল কনস্টিটিউশনে আর্টিকেল 50 নামে এটা পরিচিত। এটাকে কী বলে? এটাকে বলে অ্যাক্ট অফ সেটেলমেন্ট।
এর ফিচার্স দেখো, ভালো করে দেখো, প্রথম দুটো ফিচার্স কিন্তু মূল ইম্পর্টেন্ট, প্রথম দুটো ফিচার্সই ইম্পর্টেন্ট, পরের ফিচার্সগুলো জাস্ট মানে কি বললো, সে লাড্ডু ছোঁড়ার মতো ছোঁড়া হয়েছিল, প্রথম দুটো ফিচার্স অ্যাকচুয়াল কাজের কাজ করেছিল। প্রথম বলেছিল যে ইট এক্সাম্পটেড দ্য গভর্নমেন্ট জেনারেল অ্যান্ড দ্য কাউন্সিল ফ্রম দ্য জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট ফর দ্য অ্যাক্টস ডান বাই দেম ইন দেয়ার অফিসিয়াল ক্যাপাসিটি। অর্থাৎ গভর্নর জেনারেল এবং তাদের যে কাউন্সিল ছিল, কাউন্সিল যদি তাদের অফিসিয়াল ক্যাপাসিটি মানে তাদের পাওয়ারে যদি কোনো কাজ করে, সেই বিষয়টাকে সুপ্রিম কোর্টের জুরিসডিকশন থেকে বের করে দেওয়া হয়েছিল। অর্থাৎ জুরিসডিকশনের মানে সুপ্রিম কোর্ট যে গভর্নর জেনারেলের উপর যে ছড়ি ঘোরাচ্ছিল সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, সুপ্রিম কোর্টের জুরিসডিকশন থেকে গভর্নর জেনারেলকে বের করে নিয়ে আসা হয়েছিল। সিমিলারলি ইট অলসো এক্সাম্পটেড দ্য সার্ভেন্টস অফ দ্য কোম্পানি ফ্রম দ্য জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট ফর দেয়ার অফিসিয়াল অ্যাকশন। অর্থাৎ এতদিন অবধি গভর্নর জেনারেল কাউন্সিল এবং সমস্ত কোম্পানির যে কর্মচারী ছিল তাদের কী ছিল, একটা অ্যান্সারেবিলিটি ছিল, মানে তাদের যে কোনো কাজের জন্য সুপ্রিম কোর্টকে তাদেরকে কী করতে হবে, উত্তর দিতে হবে। সুপ্রিম কোর্ট তাদেরকে শোকজ করতে পারে যে তুমি এই কাজটা কেন করেছো, কারণ দেখাও। কি করতে পারে, শোকজ। শোকজ কথাটার অর্থ হচ্ছে, দেখো, শো কজ। কেউ যদি এখানে চাকরি করে থাকো, চাকরি করলে তোমরা এই টার্মটা জেনে থাকবে, শো কজ। ঠিক আছে, যখনই কিছু প্রবলেম হয় হায়ার অথরিটি কী করে, শোকজ করে। শোকজ মানে কারণ দেখাও যে কেন তুমি এই ভুলটা করলে। তো এতদিন অবধি কী ছিল, সুপ্রিম কোর্ট করতে পারতো, এখন কি হলো, বলে দিল যে না, সুপ্রিম কোর্টের কোনো রকম কোনো ক্ষমতা নেই, ওরা নিজেদের অফিসিয়াল ক্যাপাসিটি অনুযায়ী নিজেদের অফিসিয়াল ডিউটির মধ্যে যা খুশি করতে পারে, সুপ্রিম কোর্টকে কোনো উত্তর দিতে তারা বাধ্য নয়। অর্থাৎ কি বললাম, সুপ্রিম কোর্টের হাত থেকে পাওয়ারটাকে কেড়ে নেওয়া হলো, বা সুপ্রিম কোর্টের আওতা থেকে ওদেরকে কী করলো, ওদেরকে বের করে নিয়ে আসা হলো, সুপ্রিম কোর্টের আওতা থেকে ওদেরকে বের করে নিয়ে আসা হলো। তারপর দেখো কি বলা হচ্ছে, ইট এক্সক্লুডেড দ্য রেভিনিউ ম্যাটার্স অ্যান্ড দ্য ম্যাটার্স অ্যারাইজিং ইন কালেকশন অফ রেভিনিউ ফ্রম দ্য জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট। নেক্সট যেটা বেশি পাওয়া, আরেকটা যেটা পাওয়া ছিল কি, টাকা পয়সার ব্যাপারটা বা রেভিনিউর যে ম্যাটারটা, রেভিনিউর ম্যাটারটা যে সুপ্রিম কোর্ট হচ্ছে হিসাব রাখতো, সেটাও সুপ্রিম কোর্টের কাছ থেকে বের করে নেওয়া হলো। ইট এক্সক্লুডেড দ্য রেভিনিউ ম্যাটার্স অ্যান্ড দ্য ম্যাটার্স অ্যারাইজিং ফ্রম দ্য কালেকশন অফ রেভিনিউ ফ্রম দ্য জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট। অর্থাৎ রেভিনিউ কালেকশনের ব্যাপারে কোনো সমস্যা হলে বা কালেকশনের বিষয়ে কোনো ম্যাটার হলে এবং কতটা রেভিনিউ হচ্ছে, এই সমস্ত বিষয় থেকে সুপ্রিম কোর্টকে বের করে দেওয়া হলো। মানে সুপ্রিম কোর্টের হাত থেকে পাওয়ারটা কেড়ে নেওয়া হলো, সুপ্রিম কোর্টের থেকে পাওয়ারটা আর অত রাখা হলো না। এই দুটো মেন পয়েন্ট ছিল। বাকি যে পয়েন্টগুলো ছিল, বাকি পয়েন্টগুলো কী ছিল, বাকি পয়েন্টগুলো মেনলি ছিল এটাই যে শুধুমাত্র এই দুটো ল পাস করলে সুপ্রিম কোর্টের মনে হতে পারে যে শুধুমাত্র সুপ্রিম কোর্টকে করার জন্য, নামিয়ে দেওয়ার জন্য নিচে এটা করা হয়েছে, যাতে সেটা না মনে হয়, কায়দা করে কী করা হলো, আরও কিছু এখানে অ্যারেঞ্জমেন্ট মানে আরও কিছু কারেকশান করা হলো। ইট প্রোভাইডেড দ্যাট দ্য সুপ্রিম কোর্ট ওয়াজ টু হ্যাভ জুরিসডিকশন ওভার অল দি ইনহ্যাবিটেন্টস অফ ক্যালকাটা। ইট অলসো রিকোয়ার্ড দ্য কোর্ট টু অ্যাডমিনিস্টার দি পার্সোনাল ল অফ ডিপেন্ডেন্স। মানে বলা হলো যে সমস্ত আসল জিনিসগুলো বের করে নিল, ঠিক আছে, আসল টাকার ব্যাপারটা, গভর্নর জেনারেলের যে কন্ট্রোল ছিল, গভর্নর জেনারেলের উপরে যে কন্ট্রোল ছিল সুপ্রিম কোর্টের, সমস্ত কিছু বের করে নেওয়া হলো। দিয়ে কী বললো যে আমাদের যে সাধারণ মানুষ আছে তারা এবার তোমার আন্ডারে এলো, তাদেরকে তুমি বিচার টিচার করো। এবং কী বলছে, পার্সোনাল ল অফ ডিপেন্ডেন্স, মানে হিন্দুস ওয়ার টু ট্রায়ালড অ্যাকর্ডিং টু দ্য হিন্দু ল অ্যান্ড মুসলমানস ওয়ার টু ট্রায়ালড অ্যাকর্ডিং টু দ্য মোহামেডান ল। যাদের নিজস্ব ল অনুযায়ী, ধর্ম অনুযায়ী মানুষকে কী করা হবে, জাজমেন্ট দেওয়া হবে। নেক্সট বলা হচ্ছে, দেখো, ইট লেড ডাউন দ্যাট দ্য অ্যাপিলস ফ্রম দ্য প্রভিন্সিয়াল কোর্ট কুড বি টেকেন টু দ্য গভর্নর জেনারেল ইন কাউন্সিল অ্যান্ড নট টু দ্য সুপ্রিম কোর্ট। এগেন আমাদের যে প্রভিন্সিয়াল কোর্ট ছিল বা ছোটো ছোটো যে ডিস্ট্রিক্ট লেভেলের বিভিন্ন কোর্টগুলো ছিল, তাদের ক্ষেত্রে কোনো রকম যদি কোনো সমস্যা হয়, সেই ম্যাটারগুলো গভর্নর জেনারেলের কাছে বা গভর্নর জেনারেলের যে কাউন্সিল, গভর্নর জেনারেলের যে কাউন্সিল ছিল, গভর্নর জেনারেল ইন কাউন্সিলের কাছে নিয়ে যাবে, সুপ্রিম কোর্টের কাছে নয়। মানে এই অ্যামেন্ডমেন্টে কী করা হচ্ছিল, সুপ্রিম কোর্টের পাওয়ারটাকে ছাঁটাই করা হচ্ছিল, আর কিছুই না, সুপ্রিম কোর্টের পাওয়ারটাকে কাট করা হচ্ছিল, যাতে সুপ্রিম কোর্ট হচ্ছে দাদাগিরি না করতে পারে। লাস্ট পয়েন্ট, ইট এম্পাওয়ার্ড দ্য গভর্নমেন্ট জেনারেল ইন কাউন্সিল টু ফ্রেম রেগুলেশন ফর দি প্রভিশনাল কোর্টস অ্যান্ড কাউন্সিল। মানে প্রভিশনাল যে কোর্টগুলো ছিল তারা তাদের সমস্যা নিয়ে যেতে পারতো গভর্নর জেনারেলের কাছে, গভর্নর জেনারেল ইন কাউন্সিলের কাছে, এবং গভর্নর জেনারেল ইন কাউন্সিলকেও পাওয়ার দিয়ে দেওয়া হলো যে তারাই কিন্তু সরাসরি সুপ্রিম কোর্টকে বাইপাস করে এই প্রভিশনাল কোর্ট এবং কাউন্সিলের জন্য বিভিন্ন ধরনের রুলস অ্যান্ড রেগুলেশনস তৈরি করতে পারে বা পাস করতে পারে।
ঠিক আছে, মানে এই যে অ্যাক্ট ছিল, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ছিল, এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটার ফিচার্সের মধ্যে শুধু একটাই জিনিস তোমরা দেখতে পাবে, সেটা হচ্ছে কি কন্টিনিউয়াসলি হচ্ছে সুপ্রিম কোর্টের পাওয়ারটাকে কাট করা হয়েছে, আর কিছুই না। সুপ্রিম কোর্টের পাওয়ারটা ওর হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে। আজকে আমি প্রথম ক্লাস এখানেই শেষ করছি। নেক্সট দিন আমরা কি শুরু করব, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। ওকে, তাহলে আজকের ক্লাস দেখে তোমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলে যে কোনো জিনিস কিন্তু পলিটিতে অন্ধের মতো মুখস্থ করার নয়। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস বোঝানোর আছে। পলিটিতে অ্যাটলিস্ট বোঝানোর মতো জায়গা আছে, অনেক জায়গা আছে। মুখস্থ করার জায়গা অবশ্যই আছে, কিন্তু বোঝানোর মতো অনেক জায়গা আছে। কোনো জিনিসটাই মুখস্থ করার মতো নয়। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝে বুঝে পড়বে, ডট কানেক্ট করে করে পড়বে, মনে থাকবে। ওকে, তো আশা করছি তোমাদের প্রথম ক্লাসটা ভালো লেগেছে, কোনো প্রবলেম হয়নি। নেক্সট দিন আমরা কী শুরু করবো, পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784 নেক্সট দিন আমরা শুরু করবো। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ ইউর আপকামিং এক্সামস। থ্যাংক ইউ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব পলিটি ভিডিও কোর্স। তো আমরা আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা শুরু করেছিলাম আগের দিন, যেটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা আমরা শুরু করেছি। তো আজকে আমরা কি করব, আগের দিন আমি তোমাদের যেটা পড়িয়েছিলাম আশা করি তোমাদের মনে আছে, আমি আরেকবার বলে দিচ্ছি। তো দেখো, এখানে পলিটির ক্লাসগুলো করতে গেলে তোমাদেরকে কিন্তু আগের দিনের ক্লাসটা একটু মাথায় রাখতে হবে। তার কারণ এটা কি, আমি একটা কন্টিনিউয়াস প্রসেস হিসাবে গল্পের মতো তোমাদেরকে জিনিসগুলো বলে যাচ্ছি যে এই কারণে এই জিনিসগুলো ঘটছে। অতএব যদি তোমরা এখানে জিনিসগুলো মনে রাখতে না পারো তাহলে কিন্তু কী হবে, প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, তো আগের দিন আমি তোমাদের কী পড়িয়েছিলাম, আগের দিন আমি তোমাদের প্রথম যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে কোম্পানি রুল 1773 থেকে 1858, রেগুলেটিং অ্যাক্ট 1773। আমি কী বলেছিলাম, আমি বলেছিলাম যে আমাদের কোম্পানি যখন প্রথম বিজনেস করতে এসেছিলো, করতে এসে ওরা প্রথম কী করেছিল, দেওয়ানি রাইটস বা ট্রেডিং রাইটস নিয়েছিল। ট্রেডিং রাইটস পাওয়ার পরে ওরা কী করেছিল, মানে প্রচুর হচ্ছে কারাপশনের কারণে কী হচ্ছিল, আমাদের কোম্পানি যেটা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রচুর ধার দেনার মধ্যে এসে গিয়েছিল। এবং কোম্পানির যারা আমলা ছিল বা যারা অফিসের র্যাঙ্কে ছিল তারা কী হচ্ছিল, তারা সব ফুলে ফেপে উঠেছিল টাকাতে। কারণ সমস্ত প্রফিট কী করছিল, তারা নিজেদের পকেটে ঢোকাচ্ছিল, কোম্পানির ফান্ডে কোনো রকম কোনো প্রফিট যাচ্ছিল না। এবং ব্রিটিশ গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়ার পরিবর্তে উল্টে তারাই ব্রিটিশ গভর্নমেন্টের কাছে লোন চাইছিল। যে কারণে ব্রিটিশ গভর্নমেন্ট প্রথম কী করে, এটা বুঝতে পারে যে আমাদের কী করতে হবে, কোম্পানিকে উপর কিছু, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আমাকে রাখতে হবে। না হলে কী হবে, না হলে কিন্তু আমাদের হিতে বিপরীত হবে। গভর্নমেন্টের কাছে কোনো রকম কোনো টাকা আসবে না ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে, উপরন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী হবে, এইগুলো যারা কাজ করছে তারা ফুলে ফেপে উঠবে, তারা সমস্ত টাকা নিয়ে কেটে পড়বে। তো সেই কারণে প্রথম কী করা হয়েছিল, প্রথম রেগুলেটিং অ্যাক্ট 1773 রাখা হয়েছিল, যেখানে হচ্ছে প্রথম চেষ্টা শুরু হয়েছিল সেন্ট্রালাইজেশন করার। সেন্ট্রালাইজেশন করার চেষ্টা শুরু হয়েছিল এবং এই সেন্ট্রালাইজেশন করার চেষ্টাটা পরবর্তী ক্ষেত্রে চলতে থাকবে, আজকেও দেখবে। যেখানে প্রথম কী করা হয়েছিল, আমাদের গভর্নর অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল করা হয়েছিল এবং বাকি যে দুটো সেন্টার ছিল বোম্বে এবং মাদ্রাস, তাদেরকে গভর্নরই রেখে দেওয়া হয়েছিল। তাদেরকে গভর্নর হিসেবে রেখে দিয়ে তাদেরকে কী করা হয়েছিল, তাদেরকে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের আন্ডারে রেখে দেওয়া হয়েছিল, অর্থাৎ বেঙ্গলকে মেন পাওয়ার সেন্টার করে দেওয়া হয়েছিল। ওকে, এবং হচ্ছে তার সঙ্গে সঙ্গে গভর্নর জেনারেলের হেল্প করার জন্য একটা এক্সিকিউটিভ কাউন্সিল অফ গভর্নর জেনারেল 4 মেম্বারের তৈরি করা হয়েছিল। আলাদা করে কোনো লেজিসলেটিভ কাউন্সিল ছিল না। তাদেরকে এগেন কন্ট্রোল করার জন্য কী করা হয়েছিল, সুপ্রিম কোর্ট তৈরি করা হয়েছিল। সুপ্রিম কোর্টের কাছে তারা কী হবে, অ্যান্সারেবল থাকবে। ঠিক আছে, কী হবে, অ্যান্সারেবল। সুপ্রিম কোর্টের কাছে তারা কী হবে, অ্যান্সারেবল থাকবে। যে কোনো রকম কোনো টাকা পয়সার বিষয়ে কোনো কারচুপি হলে বা অন্য কোনো রকম কোনো প্রবলেম হলে সেখানে সুপ্রিম কোর্ট কী করবে, সরাসরি তাদেরকে শোকজ করবে এবং যত রেভিনিউ কালেক্ট হবে সেই সমস্ত বিষয়ের হিসাবও কিন্তু সুপ্রিম কোর্টের কাছে থাকবে। এর ফলে কী হয়েছিল, এর ফলে সমস্যাটা দেখা গিয়েছিল সেটা ছিল সুপ্রিম কোর্টের পাওয়ার খুব ইনক্রিজ হয়ে গেছিলো। সুপ্রিম কোর্টের হাতে পুরো গেমটা চলে এসেছিল। সেইটাকে পরে কারেকশন করা হয় অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1781, যেটাকে বলা হয় অ্যাক্ট অফ সেটেলমেন্ট, আর্টিকেল 50 নামে পরিচিত, বর্তমানে আর্টিকেল 50 নামে পরিচিত এটা। যেখানে কি করা হলো, যেখানে সুপ্রিম কোর্টের পাওয়ারটাকে কমানোর জন্য গভর্নর জেনারেল এবং গভর্নর জেনারেলের যে কাউন্সিল তাকে সুপ্রিম কোর্টের জুরিসডিকশনের বাইরে বের করে দেওয়া হলো। কোম্পানির অন্যান্য যে সমস্ত কর্মচারীরা ছিল তাদেরকেও জুরিসডিকশনের বাইরে বের করে দেওয়া হলো। সুপ্রিম কোর্ট তাদের উপর কন্ট্রোল করতে পারবে না সরাসরি।
এবং যত রেভিনিউ সংক্রান্ত ম্যাটার বা রেভিনিউ কালেকশনের সংক্রান্ত যে সমস্ত সমস্যার অ্যারাইজ হতো তার বিচার করার জন্য বা তার উপর সুপ্রিম কোর্ট কোনোরকমভাবে কোনোরকম কোনো হস্তক্ষেপ করতে পারবে না। এই দুটো ছিল মেন ফিচার্স। বাকি টুকটাক কিছু জিনিসপত্র ছিল, যে হচ্ছে মানে হিন্দুকে হিন্দু মত অনুযায়ী বিচার করতে হবে, মুসলমানকে মোহামেডান ল অনুযায়ী বিচার করতে হবে, এই ধরনের বেসিক জিনিসপত্র কিছু ছিল, নট ইম্পর্টেন্ট। এবং বলা হয়েছিল কি যে ছোটোখাটো যে সমস্ত কোর্ট যেগুলোকে বলা হচ্ছিল প্রভিন্সিয়াল কোর্ট, এরা কি করবে, এদের যদি কোনো রকম কোনো সমস্যা হয় সরাসরি গভর্নর জেনারেল ইন কাউন্সিলের কাছে যাবে, না কি সুপ্রিম কোর্ট। তো এই ছিল হচ্ছে আমাদের আগের দিনের জিনিস। আমি আজকে তোমাদের প্রথম ক্লাস শুরু হয়েছে বলে আমি তোমাদের বলে দিলাম, ডেলি কিন্তু আমি এইভাবে রিক্যাপ দেবো না, কারণ রিক্যাপ দিতে গেলেও প্রচুর টাইম যাবে। এত রিক্যাপ প্রতিদিন প্রতি ক্লাসে দেওয়ার সম্ভব নয়। যদি প্রবলেম হয় তোমরা আগের ক্লাসটা অবশ্যই দেখবে, এবং আমি তোমাদেরকে বলবো প্লিজ অর্ডার মেনটেন করে দেখবে। অর্ডার মেনটেন করে না দেখলে কিন্তু তোমাদেরই সমস্যা, বুঝতে পারবে না, কারণ এটা একটা কন্টিনিউয়াস প্রসেস অনুযায়ী আমি গল্পের মতো করে তোমাদের জিনিসগুলো বুঝিয়ে যাবো। অতএব কন্টিনিউয়াস প্রসেস যেহেতু আছে, যদি ঠিক মতো না দেখো তোমরা কিন্তু বুঝতে পারবে না, অর্ধেক জিনিস তোমাদের কেবে মাথার উপর দিয়ে চলে যাবে। আজকে আমরা কি শুরু করব? আজকে আমরা শুরু করব সেটা হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784, অর্থাৎ পিটস ইন্ডিয়া অ্যাক্ট আমাদের 1784 একটা অ্যাক্ট এসেছিল। দেখো পিটস ইন্ডিয়া অ্যাক্ট তোমাদের সবসময় মনে রাখতে হবে আমাদের কোম্পানি রুলের আন্ডারে। এই যে 1700 টাইমে দেখাচ্ছিল না তোমাদের 1777 থেকে শুরু, 1773 থেকে শুরু করে 1858, 1773 থেকে শুরু করে 1858, এই পুরো টাইম পিরিয়ডটা ধরে কী চেষ্টা চলছিল বলো তো? এই পুরো টাইম পিরিয়ডটা যেটাকে বলছে কোম্পানি রুল, এই পুরো টাইম পিরিয়ডটা ধরে শুধু এটাই চেষ্টা চলছিল যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কীভাবে ব্রিটিশ গভর্নমেন্টের অধীনে পুরোপুরিভাবে নিয়ে আসা যায়। যত রুলস এবং রেগুলেশনস চলছিল সব এটার জন্যই বের করা হচ্ছিল। পিটস ইন্ডিয়া অ্যাক্টও তার ব্যতিক্রম নয়। পিটস ইন্ডিয়া অ্যাক্টে প্রথম কী করা হলো, পিটস ইন্ডিয়া অ্যাক্টকে প্রথম কোম্পানির পাওয়ারকে মাঝখান থেকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হলো। কী করা হলো, দুটো পুরো আলাদা আলাদা ভাগে ভাগ করে দেওয়া হলো। কীভাবে? ডিস্টিংগুইশড বিটুইন কমার্শিয়াল অ্যান্ড পলিটিক্যাল ফাংশনস অফ দ্য কোম্পানি। কমার্শিয়াল ফাংশন মানে টাকা পয়সার বিষয় এবং রাজনৈতিক বিষয়ে যে ব্যাপারগুলো ছিল সেই সমস্ত জিনিসকে হ্যান্ডেল করার জন্য দুটো আলাদা পার্ট করে দেওয়া হলো। কী কী করা হলো? একটা করা হলো কোর্ট অফ ডাইরেক্টরস ফর কমার্শিয়াল ফাংশনস অ্যান্ড বোর্ড অফ কন্ট্রোল ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স। দুটো আলাদা আলাদা জিনিস করে দেওয়া হলো। কী হলো? কোর্ট অফ ডাইরেক্টরস ফর কমার্শিয়াল ফাংশন অ্যান্ড বোর্ড অফ কন্ট্রোল ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স। নেক্সট করা হলো কি, রিডিউস দ্য স্ট্রেংথ অফ গভর্নর জেনারেলস কাউন্সিল টু 3 মেম্বার্স। আগে কতজন ছিল? আগে ছিল আমাদের 4 মেম্বার, এখন সেটা 3 মেম্বার করে দেওয়া হলো। না তো শুধুমাত্র আমাদের কোম্পানির পাওয়ারটাকে মাঝখান থেকে পুরো ভেঙে ডিভাইড করে দেওয়া হলো, আমাদের যিনি গভর্নর জেনারেল, যিনি হেড ছিলেন ওখানকার বেঙ্গলের গভর্নর জেনারেল, যার আন্ডারে সমস্ত কিছু হচ্ছিল, ওনাকে কি করা হলো, ওনার যে স্টাফ স্ট্রেংথ ছিল কাউন্সিলে সেই স্টাফ স্ট্রেংথকেও কমিয়ে দেওয়া হলো, 4 থেকে কমিয়ে 3 করে দেওয়া হলো। প্লেস দ্য ইন্ডিয়ান অ্যাফেয়ার্স আন্ডার দ্য ডাইরেক্ট কন্ট্রোল অফ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। আমাদের ইন্ডিয়াতে যে সমস্ত ঘটনাগুলো ঘটছিল, যা যা ব্যাপার স্যাপার হচ্ছিল, সমস্ত জিনিসকে সরাসরি ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে নিয়ে আসা হয়েছিল। সরাসরি আমাদের কী হবে, আমাদের যে ব্রিটিশ সরকার যে ছিল, ব্রিটিশ সরকার কী করবে, সরাসরি এই জিনিসগুলোকে মনিটরিং করবে। দ্য কোম্পানি টেরিটরিজ ইন ইন্ডিয়া ওয়ার নাও কল্ড দ্য ব্রিটিশ পজিশন ইন ইন্ডিয়া। দেখো কোম্পানি টেরিটরি আর থাকলো না, সরাসরি এগুলোকে কী বলা হলো, ব্রিটিশ পজিশন ইন ইন্ডিয়া, অর্থাৎ ব্রিটিশ অধিগ্রহণ যে করেছে ভারতের, ব্রিটিশ অধিগৃহীত ভারত, সরাসরি হলো ব্রিটিশের নাম এসে গেল, কোম্পানির কোনো ব্যাপার থাকে না। এতদিন কি ছিল, কোম্পানি টেরিটরি ছিল, এখন হয়ে গেল কি ব্রিটিশ অধিকৃত ভারত। নেক্সট হচ্ছে কি বলা আছে যে গভর্নর্স কাউন্সিলস ওয়ার এস্টাবলিশড ইন মাদ্রাস অ্যান্ড বোম্বে। গভর্নর জেনারেলের হচ্ছে কি করা হলো, গভর্নর জেনারেলের পাওয়ারটাকে স্প্লিট করা হলো এবং তার আন্ডারে পুরো প্রপার ইনফ্রাস্ট্রাকচার দিয়ে কী করা হলো, গভর্নর যিনি ছিলেন বম্বে এবং মাদ্রাসের গভর্নর জেনারেলের আন্ডারে, তাদেরকেও এবার একটা করে কাউন্সিল দিয়ে দেওয়া হলো, কিছু মেম্বারের কাউন্সিল দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, এখানে কিন্তু তোমরা সবসময় একটা জিনিস মনে রাখবে, গভর্নর জেনারেল অফ বেঙ্গল যিনি ছিলেন, ঠিক আছে, গভর্নর জেনারেল অফ বেঙ্গল যিনি ছিলেন, গভর্নর জেনারেলের আন্ডারে কিন্তু কারা ছিলেন, গভর্নর। গভর্নর অফ বোম্বে অ্যান্ড মাদ্রাস ওয়াজ সার্ভিং আন্ডার গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। এমনি এমনি তাকে গভর্নর থেকে গভর্নর জেনারেল বানানো হয়নি, গভর্নরদের উপরে প্লেস করা হয়েছিল বলেই গভর্নর জেনারেল বলা হয়েছিল। নেক্সট হচ্ছে অ্যাক্ট অফ 1786, নট ভেরি ইম্পর্টেন্ট, তবু বলে দিচ্ছি। দেখো এখানে কি হয়েছিল যে ইন 1786 লর্ড কর্নওয়ালিস ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল অ্যান্ড হি প্লেসড 2 ডিমান্ডস টু অ্যাকসেপ্ট দ্যাট পোস্ট। লর্ড কর্নওয়ালিসকে কী করা হলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল বানানো হলো এবং তিনি দুটো ডিমান্ড রেখেছিলেন, কি
হি শুড বি গিভেন পাওয়ার টু ওভাররাইড দ্য ডিসিশন অফ হিজ কাউন্সিল ইন স্পেশাল কেসেস। মানে ওনার হাতে যেন সমস্ত পাওয়ার থাকে, কাউন্সিল যদি কোনো কাউন্সিলের কিছু কিছু সিদ্ধান্তের ওপরও উনি কী করবেন, ওটাকে ওভাররাইড করতে পারবেন বা ছড়ি ঘোরাতে পারবেন। ঠিক আছে, উনি মানবেন না স্পেশাল কিছু কেসের ক্ষেত্রে, বা স্পেশাল কেস কি সেটা মেনশন আমাদের করার দরকার নেই, এখানে আমাদের পরীক্ষায় লাগবে না। নেক্সট হচ্ছে হি উড অলসো বি দ্য কমান্ডার ইন চিফ। অ্যাকর্ডিংলি দ্য অ্যাক্ট অফ 1786 ওয়াজ এনাক্টেড টু মেক বোথ দ্য প্রভিশনস। ঠিক আছে, এবং ওনাকে কি করা হবে, ওনাকে কিন্তু কমান্ডার ইন চিফও করা হবে। এবং ওনার কিন্তু এই দুটো ডিমান্ডই মেনে নিয়ে এই অ্যাক্টটাকে কী করেছিল, পাস করা হয়েছিল, অ্যাক্ট অফ 1786 পাস করা হয়েছিল। নেক্সট আসছে আমাদের চার্টার অ্যাক্ট অফ 1813। চার্টার অ্যাক্ট অফ 1813 নট ভেরি ইম্পর্টেন্ট, শুধু এখানে একটা জিনিসই করা হয়েছিল, সেটা কি, দ্য কোম্পানিজ মনোপলি ওভার ইন্ডিয়ান ট্রেড টার্মিনেটেড অ্যান্ড ট্রেড উইথ ইন্ডিয়া ওপেন টু অল ব্রিটিশ সাবজেক্ট। অর্থাৎ শুধুমাত্র এতদিন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে একটা একচেটিয়া ব্যবসা চালাচ্ছিল আমাদের ভারতবর্ষের সঙ্গে, এবার ব্রিটিশ গভর্নমেন্ট কি বললো যে না, হবে না, আমাদের ব্রিটেনের অন্যান্য সমস্ত যে কোম্পানি আছে তারাও কিন্তু চাইলে গিয়ে সরাসরি আমাদের ইন্ডিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে পারে। আমাদের যে মনোপলি ছিল, মার্কেট মনোপলি ছিল, যে একচেটিয়া একটা ব্যাপার ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেটা কি হলো, শেষ হয়ে গেল। দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে কী করছে, যত অ্যাক্ট বেরোচ্ছে শুধুমাত্র কোম্পানির ক্ষমতাকে খর্ব করার চেষ্টা করা হচ্ছে, আর কিছুই না। কোম্পানির কী করা হলো, কোম্পানির কাছ থেকে প্রথমে হচ্ছে তাদের ফাইন্যান্সিয়াল কন্ট্রোল কেড়ে নেওয়া হলো, গভর্নর জেনারেলের পাওয়ারকে ভেঙে দেওয়া হলো, গভর্নর জেনারেলের কাউন্সিলের হচ্ছে স্টাফ স্ট্রেংথ কমিয়ে দেওয়া হলো। এরপর কী করা হলো, কোম্পানির কাছ থেকে তার যে মার্কেট মনোপলি একটা ছিল, সে যে প্রথম এসে হচ্ছে ইন্ডিয়াতে তার মার্কেটটা দখল করেছিল, সেটাও তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো, যে অন্যরাও এসে করতে পারে। মানে এটা এমন হলো যে তুমি একটা কিছু গিয়ে মানে পরীক্ষার জন্য পড়লে, খেটে খুঁটে নোটস রেডি করলে, তারপর তোমার আর 5টা বন্ধুতে তোমার সে একদম রেডিমেড তৈরি নোটসটা নিয়ে পড়তে শুরু করে দিল, কিছুটা এইরকম। কারণ কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের প্রথম এসে হচ্ছে আমাদের মুঘল সম্রাটদের কাছ থেকে দেওয়ানি রাইটস নিয়েছিল, ধীরে ধীরে মার্কেট এস্টাবলিশ করেছিল, কীভাবে ব্যবসা করা যায় ইন্ডিয়াতে, সেসব সমস্ত কিছু তৈরি করেছিল। আর সেই তৈরি করা জিনিসের উপর কি হলো, অন্যান্য কোম্পানি এসে ভাগ বসাতে শুরু করে দিল। এবং এরপরে কি, যারা পরে আসছে তাদের সুবিধা, তারা তো অলরেডি প্রসিডিওরগুলো জানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কীভাবে করছে, সেই সেম প্রসিডিওর ফলো করে তারা ব্যবসা করবে। ওকে, তো এইভাবে কি করা হচ্ছিল, দিনের পর দিন যতগুলো অ্যাক্ট চলবে বা দেখবে 1958 অবধি শুধু কোম্পানির ক্ষমতাকে কমানোর চেষ্টা করা হবে। নেক্সট, চার্টার অ্যাক্ট 1833, এগেন ভেরি ইম্পর্টেন্ট চার্টার অ্যাক্ট। এইখানে প্রথম কি করা হলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল বিকেমস দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ লর্ড উইলিয়াম বেন্টিক। ফাইনালি যেটা প্রথম স্টার্ট হয়েছিল কি হলো, ইন্ডিয়াতে ব্রিটিশ গভর্নমেন্টের পাওয়ার সেন্ট্রালাইজ হয়ে গেল। চার্টার অ্যাক্ট অফ 1833 ফাইনালি কী হয়ে গেল, ইন্ডিয়া হয়ে গেল আমাদের ব্রিটিশ কলোনি। এতদিন কি ছিল, ইন্ডিয়া জাস্ট একটা ট্রেডিং প্লেস ছিল বা ট্রেডিং পার্টনার ছিল, ট্রেডিং পার্টনার থেকে ডিমোশন হয়ে কী হয়ে গেল, ব্রিটিশ কলোনি হয়ে গেল। কেন, কারণ আমাদের পুরো পাওয়ারের কেন্দ্রে চলে এলো আমাদের যিনি বেঙ্গল বা কলকাতায় যিনি ছিলেন গভর্নর জেনারেল, সেই গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে করে দেওয়া হলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। পুরো পাওয়ারটা ওনার হাতে চলে এলো, এবং সেটা হলেন কে, প্রথম লর্ড উইলিয়াম বেন্টিক। এবং গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে সরাসরি কন্ট্রোল করবে কে, ব্রিটিশ গভর্নমেন্ট। দেখো বলাই হয়েছে, দিস ওয়াজ দ্য ফাইনাল স্টেপ টুয়ার্ডস সেন্ট্রালাইজেশন ইন ব্রিটিশ ইন্ডিয়া। পাওয়ারের যে কেন্দ্রীকরণ বা সেন্ট্রালাইজেশন যেটা চেষ্টা চলছিল, এই প্রথম 1833 কী হলো, এটা কমপ্লিট হলো। তারপর ধরো কী বলা হচ্ছে, বিগিনিং অফ এ সেন্ট্রাল লেজিসলেচার of India for India as the act also took away legislative powers of Bombay and Madras province. বোম্বে এবং মাদ্রাসের কী হলো, যত লেজিসলেটিভ পাওয়ার ছিল, মানে পলিটিক্যাল যে সমস্ত পাওয়ারগুলো ছিল, সমস্ত পাওয়ারকে কী করলো, কেড়ে নেওয়া হলো, যাতে ওরা কী হয়, একদম পুরোপুরিভাবে ওই বেঙ্গলের আন্ডারে, বা যিনি এখন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়ে গেছিলেন ওনার আন্ডারে চলে আসেন। ঠিক আছে, ওদের আর কোনো রকম কোনো পাওয়ার রাখা হলো না, পুরো লেজিসলেটিভ পাওয়ারটাকে কেড়ে নেওয়া হলো বোম্বে এবং মাদ্রাসের। নেক্সট হচ্ছে, দ্য অ্যাক্ট এন্ডেড দ্য অ্যাক্টিভিটিস অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাজ এ কমার্শিয়াল বডি অ্যান্ড ইট বিকেম এ পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি। তো এখানে কি বলা হচ্ছে, আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগে যেটা ছিল কি, কমার্শিয়াল বডি ছিল, মানে ব্যবসা করতো, টাকা পয়সার ব্যাপার ছিল, সেখান থেকে এরা কী হয়ে গেলো, বিকেম পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি। মানে ওরা যেখানে আগে হচ্ছে ফ্রি বিজনেস কোম্পানি ছিল, একটা ট্রেডিং কোম্পানি ছিল, সেখান থেকে একটা কী হয়ে গেলো, প্লেন হচ্ছে তোমরা বলতে পারো, মানে কি বলবো,
কিছু চাকরিজীবী মানুষ হয়ে গেল। ওখানকার যে কর্মচারীরা ছিল তার আগে কিছু, তারা একটা ফ্রি ট্রেডিং কোম্পানি ছিল, ব্যবসা করতো, ঠিক আছে, ব্যবসা করে যেরকম প্রফিট হবে সেই অনুযায়ী কোম্পানির গ্রোথ হতো। এখানে কি হলো পিওর অ্যাডমিনিস্ট্রেটিভ বডি। অ্যাডমিনিস্ট্রেটিভ বডি মানে কি, জাস্ট হচ্ছে গভর্নমেন্টের আন্ডারে, মানে ফর এক্সাম্পল ধরো আমি বলে দিচ্ছি কীরকম, যে WBCS অফিসাররা যারা হয় বা আমাদের যে পুরো এই যে সিভিল সার্ভিস সিস্টেমটা, এরা কি, এরা তো অ্যাডমিনিস্ট্রেটিভ বডি। যে আমাদের মন্ত্রীরা থাকেন তার আন্ডারে এরা কাজ করে, এদের কাজই হচ্ছে মন্ত্রীরা যা বলবে সেই অনুযায়ী কাজ করা, ঠিক আছে, সেই অনুযায়ী কাজ করা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি। এদের নিজস্ব কিছু পাওয়ার আছে, কিন্তু মন্ত্রীর উপরে গিয়ে কথা বলার কিন্তু ক্ষমতা কারণ নেই, কারণ এরা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, এরা জাস্ট চাকুরিজীবী। এদের সেরকমভাবে ফ্রিডম কিছু নেই, যেটা কোম্পানিরা যদি, সেটাই হলো যে কোম্পানিরা যেদিন কিছু একটা ফ্রিডম ছিল, ঠিক আছে, ওদের কাছ থেকে মানে কি বলবো, কমার্শিয়াল মানে কি বলবো, পলিটিক্যাল পাওয়ার কেড়ে নেওয়া হচ্ছে, টাকার হিসাব দিতে বলা হচ্ছে, সমস্ত কিছু করা হচ্ছে, কিন্তু ওদেরকে ব্যবসা করে বাধা দেওয়া হয়নি। হয়তো ব্যবসার মনোপলি কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু ব্যবসা করার ক্ষেত্রে ওদেরকে কোনো রকম কোনো বাধা দেওয়া হয়নি। এই প্রথম কি করা হলো, ওদেরকে সেখানেও বাধা দেওয়া শুরু হলো, ওদেরকে কমার্শিয়াল বডি থেকে কনভার্ট করে শুধুমাত্র একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি রেখে দেওয়া হলো। অর্থাৎ কত ব্যবসা হচ্ছে, কি প্রফিট হচ্ছে, কিছু দেখা দরকার নেই, তোমরা শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেট করবে, সুপারভিশন করবে, ব্যাস। তোমাদেরকে একটা ফিক্সড স্যালারি দেওয়া হবে, তোমরা সুপারভাইজ করবে, ঘর চলে যাবে, আর কিচ্ছু করার দরকার নেই। ব্যবসা সরাসরি ব্রিটিশ গভর্নমেন্ট করবে। তো এটাই হচ্ছে, এই জন্যই বলা হলো যে চার্টার অ্যাক্ট অফ 1833 ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ এখানে কি হলো, এখানে প্রথম ব্রিটিশ, মানে আমাদের ইন্ডিয়া কি হয়ে গেল, ব্রিটিশ কলোনি হয়ে গেল। ইন্ডিয়া কি হয়ে গেল, ইন্ডিয়া হয়ে গেল আমাদের ব্রিটিশ কলোনি। এবং ব্রিটিশ কলোনি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কী হলো, আমাদের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির পাওয়ার কিন্তু অনেকাংশেই কী হয়ে গেল, খর্ব হয়ে গেল। বাট এখনও একটা জিনিস বাকি ছিল। তারপর এলো চার্টার অ্যাক্ট অফ 1853, যেটা হচ্ছে আমাদের মোস্ট প্রবলি লাস্ট চার্টার অ্যাক্ট ছিল। এবার তোমাদের মধ্যে কেউ কেউ বলবে যে স্যার, চার্টার অ্যাক্ট অফ 1853 আনার দরকার কী ছিল? আমি তো দেখতে পাচ্ছি যে আমার চার্টার অ্যাক্ট অফ 1833-তে সমস্ত কিছু হয়ে গেছে, সেন্ট্রালাইজ হয়ে গেছে, ওরা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হয়ে গেছে, সমস্ত কিছুই তো পাওয়ার কেড়ে নেওয়া হলো, তাহলে কোম্পানিকে আরও রেগুলেট করার দরকার কী ছিল? এটা একটা ব্যাপার এখানে এই ছিল যে এগুলো কিছু ল পাস করে আমাদের কি হচ্ছিল, মানে আমরা এসব ল পাস করছি, কিন্তু গ্রাউন্ড লেভেল বা গ্রাউন্ড রিয়েলিটি কী ছিল, গ্রাউন্ড রিয়েলিটি একটু অন্যরকম ছিল। গ্রাউন্ড রিয়েলিটিতে কিন্তু কোম্পানির ক্ষমতা অতটাও খর্ব হয়নি। তার কারণ কি, তার কারণ হচ্ছে সিভিল সার্ভেন্টস। যে সমস্ত সিভিল সার্ভেন্টসরা ছিল, তখন নিয়ম কি ছিল, সিভিল সার্ভেন্টসদের জন্য একটা আলাদা কলেজ ছিল, সেই কলেজ থেকে পড়ে গ্র্যাজুয়েট হলেই কি হবে, সিভিল সার্ভেন্ট হয়ে যাবে তারা, ঠিক আছে, বুঝতেই পারছো বিরাট ব্যাপার। একটা কলেজে অ্যাডমিশন পেলে, অ্যাডমিশন নিয়ে পড়লেই কি হবে, গ্র্যাজুয়েট হওয়ার সঙ্গে সঙ্গে তুমি WBCS অফিসার, ঠিক আছে, কিছুটা এইরকম ব্যাপার ছিল। তো এখানে সিভিল সার্ভেন্টদের মধ্যে একটা ছিল কি আপার লেভেল সিভিল সার্ভেন্ট। এই আপার লেভেল সিভিল সার্ভেন্টদের বিশেষ করে ওই সিভিল সার্ভিস যে কলেজ ছিল সেই কলেজ থেকে পড়তে হতো। কিন্তু ব্যাপারটা হচ্ছে, সেই কলেজ থেকে পড়ার জন্য কি দরকার হতো, কলেজ থেকে পড়ার জন্য দরকার হতো ফান্ডিং, এবং সেই ফান্ডিংটা দেওয়ার দায়িত্বে ছিল কে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যে কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করতো, নেপোটিজম, স্বজন পোষণ করতো। তাদের পছন্দ মতো মানুষদেরকে তারা হচ্ছে ফান্ড প্রোভাইড করতো, এবং যে কারণে যেহেতু তাদের মানে কি, তাদের কৃপা দৃষ্টি থাকার জন্য কোনো একজন হচ্ছে WBCS সিভিল সার্ভেন্ট, WBCS অফিসার বলা ভুল, সিভিল সার্ভেন্ট হচ্ছে, তারা কি ছিল, প্রচণ্ড লয়াল ছিল। কার প্রতি, কোম্পানির প্রতি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতি কি ছিল, প্রচণ্ড লয়াল ছিল। যে কারণে এত নিয়ম রেগুলেশন পাস করার পরেও কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো পজিশনে ছিল, তাদের কিন্তু সেরকমভাবে কোনো লস, ফাইন্যান্সিয়াল কোনো রকম কোনো ক্রাইসিস হয়নি, যেটা ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু পরবর্তী ক্ষেত্রে চাইছিল, যে আমি কোম্পানিকে পুরো একদম ধরে তুলে উচ্ছেদ করে দেবো, কোম্পানি আর থাকবেই না, আমি মার্কেটে পুরো নিজে ঢুকে যাবো। ব্রিটিশ গভর্নমেন্ট এটাই চাইছিল, যে আমি পুরো ঢুকে যাবো নিজে ওখানে গিয়ে সব কন্ট্রোল করব। কিন্তু কোম্পানিকে তারা কিছুতেই দমাতে পারছিল না বা ডমিনেট করতে পারছিল না 100%। তার কারণ সিভিল সার্ভেন্টরাই তো আসল কাজ করবে, সিভিল সার্ভেন্টরাই ছিল কোম্পানির হাতের মুঠোয়। যেটার কারণে যেটা সলিউশন করা হলো কি, চার্টার অ্যাক্ট অফ 1853-তে। দেখো প্রথমে এটা কি বলা হচ্ছে, দ্য লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ ফাংশন অফ গভর্নর জেনারেল কাউন্সিল ওয়ার সেপারেটেড। এবার গভর্নর জেনারেল কাউন্সিলের ফাংশন, লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ যে ফাংশন ছিল, দুটোকে সেপারেট করে দেওয়া হলো। 6 members in Central Legislative Council, 4 out of 6 members were appointed by the provincial governments of Madras, Bombay, Bengal and Agra. 6 জন মেম্বারের মধ্যে
চারজন মেম্বারই কী হবে, চারজন মেম্বার হচ্ছে আমাদের বোম্বে, মাদ্রাস, বেঙ্গল, আগ্রা, এখান থেকে অ্যাপয়েন্ট হবে। সরাসরি ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজের পছন্দের লোককে বসাতে পারবে না। থার্ড পয়েন্ট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, ইট ইন্ট্রোডিউসড এ সিস্টেম অফ ওপেন কম্পিটিশন অ্যাজ বেসিস ফর দ্য রিক্রুটমেন্ট অফ সিভিল সার্ভেন্টস অফ কোম্পানি। ইন্ডিয়ান সিভিল সার্ভিস ওপেন ফর অল। আমাদের যে সিভিল সার্ভিস এক্সাম ছিল সিএসই বা ইউপিএসসি যা বলবে, এটাকে কি হলো ওপেন ফর অল করে দেওয়া হলো। তার আগে অবধি কী ছিল, কোনো ইন্ডিয়ান সেখানে পার্টিসিপেট করতে পারতো না, কারণ ইন্ডিয়ানকে কোনো ভারতীয়কে অবভিয়াসলি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফান্ডিং দেবে না, স্কলারশিপ প্রোভাইড করবে না। এখানে এই লয়ের মাধ্যমে কী বলে দিল যে না, আমাদের সিভিল সার্ভিসের জন্য এরকম কোনো ব্যাপার নেই যে ওই পার্টিকুলার কলেজ থেকে পড়ে গ্র্যাজুয়েট হলেই সে পেয়ে যাবে, ওসব কিছু না। ওপেন কম্পিটিটিভ এক্সাম হবে, ওপেন এন্ট্রান্স এক্সাম হবে, সেখানে যে পাস করবে, যে ডিজার্ভিং হবে, সেই হচ্ছে আমার সিভিল সার্ভেন্ট হিসেবে বসবে। এই অ্যাক্টটা করে দেওয়ার পর, এই রেগুলেটিং অ্যাক্ট 1853 এর পর প্রথমবার কি হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরোপুরিভাবে ভেঙে পড়লো এবং প্রথমবার সমস্ত কন্ট্রোল এসে গেল কার, ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে। কার আন্ডারে, ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে। ঠিক আছে, ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে এসে গেল এবং এখানেই আমার কি শেষ হয়ে গেল, এখানেই আমার শেষ হয়ে গেল কোম্পানি রুল শেষ হয়ে গেল। কোম্পানি রুল শেষ হয়ে গেল, কোম্পানি রুল শুরু হয়ে কিছুদিন চলে আমাদের সরাসরি ব্রিটিশ গভর্নমেন্টের রুল চললো। কিন্তু মজার বিষয় হচ্ছে এত কীর্তন করার পরে 1853-তে যখন ফাইনালি ব্রিটিশ গভর্নমেন্ট হচ্ছে এর অধিকারটা নিল, ব্রিটিশ গভর্নমেন্ট হচ্ছে পুরো পাওয়ারটা নিল নিজের হাতে। ঠিক আছে, কোম্পানিকে বাইপাস করে দিল, কোম্পানি রুল শেষ হলো, কোম্পানিকে বাইপাস করে দিল। তারপরে কিছুদিন কয়েক বছরের মধ্যেই 1857-এ 1857-তে কী হয়ে গেল, সিপাই বিদ্রোহ, প্রথম ন্যাশনাল মানে বিগ স্কেল লার্জ স্কেল ন্যাশনাল ফ্রিডম ন্যাশনাল মুভমেন্ট। ঠিক আছে, কী হয়ে গেল, সিপাই মিউটিনি হয়ে গেল। কী হয়ে গেল, সিপাই মিউটিনি। 1857 তো ভুলেও গেছি আমি, মনে হচ্ছে 1857। ঠিক আছে, সিপাই মিউটিনি হয়েছিল। ইতিহাস তো পড়া হয়নি অনেক দিন, এটা যদি ভুল হয়েছে একটু দেখে নিই, আমার মনে হচ্ছে 1857। ঠিক আছে, তো সিপাই মিউটিনি যে হয়েছিল, সিপাই মিউটিনিতে বা সিপাই বিদ্রোহতে কী হয়েছিল, প্রথম ব্রিটিশ গভর্নমেন্টের হাত থেকে ভারতবর্ষ প্রায় বেরিয়ে যাচ্ছিল। ঠিক আছে, প্রায় বেরিয়ে যাচ্ছিল এবং ভারতবর্ষ কী ছিল, ভারতবর্ষ ছিল ব্রিটিশ ইন্ডিয়ার মানি মেকার, সোনে কি চিড়িয়া। তো সেইটা যদি হাত থেকে বেরিয়ে যায় তখন তো প্রবলেম হয়ে যাবে। তো তখন কি হলো, আমাদের যিনি ব্রিটিশ ক্রাউন ছিলেন, যিনি কুইন ছিলেন, ব্রিটিশ কুইন ছিলেন, তিনি এবার কি করলেন, নড়ে চড়ে বসলেন এবং তিনি কি করলেন, এতদিন যে কোম্পানির হাত থেকে এত কষ্ট করে ব্রিটিশ গভর্নমেন্ট ফাইনালি যে পাওয়ারটা নিয়েছিল, সেটা এবার ব্রিটিশ গভর্নমেন্টের হাত থেকে কি করলেন, আমাদের তখনকার যিনি ক্রাউন ছিলেন, ব্রিটিশ ইংল্যান্ডের কুইন ছিলেন, তিনি কি করলেন, তিনি পাওয়ারটা নিজের হাতে নিয়ে নিলেন। বললেন যে তোমার দ্বারা হচ্ছে না, এতদিন কোম্পানি তো যাই হোক তাই হোক করে সামলেছিল, তোমাকে পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি তো একদম গন্ডগোল করে দিয়েছো, আরেকটু হলে আমাদের কলোনি আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছিল। প্রথম কি করা হলো, 1858 থেকে এবার কি শুরু হয়ে গেল আমাদের ক্রাউন রুল। কি হয়ে গেল, 1858 থেকে শুরু হয়ে গেল ক্রাউন রুল। অর্থাৎ এরপর ইন্ডিয়া কি হয়ে গেল, সরাসরি আমাদের ব্রিটিশের যে রানী ছিলেন, ঠিক আছে, কুইন অফ ইংল্যান্ড, তার আন্ডারে চলে এলো। ব্রিটিশ গভর্নমেন্টও আর এখানে থাকলো না, সরাসরি রানীর আন্ডারে চলে এলো। এবার ক্রাউন রুলের আন্ডারে প্রথম কি হলো, ক্রাউন রুলের আন্ডারে যেটা প্রথম এলো সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858-এ কী করা হলো, এখানে দেখো প্রথম বলা আছে দ্য রুল অফ কোম্পানি ওয়াজ কমপ্লিটলি রিপ্লেসড বাই দ্য রুল অফ ক্রাউন ইন ইন্ডিয়া। ঠিক আছে, মানে পুরোপুরিভাবে কোম্পানি রুল চলে গিয়ে কী হয়ে গেল, হয়ে গেল, ক্রাউনের হাতে চলে এলো পাওয়ারটা, পুরো ক্রাউনের হাতে কী হলো, পাওয়ারটা চলে এলো। The powers of British Crown were to be exercised by the Secretary of State for India. বা ক্রাউনের আন্ডারে কে থাকবে, যিনি হচ্ছে ইন্ডিয়ার এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো দেখাশোনা করবেন, হয়ে মানে কুইনের তো সমস্ত বিষয়ে দেখাশোনা করা পসিবল নয়, সেটার জন্য করা হলো কি, সেটার জন্য তৈরি করা হলো একটা পদ যেটা হচ্ছে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। হি ওয়াজ অ্যাসিস্টেড বাই দ্য কাউন্সিল অফ ইন্ডিয়া হ্যাভিং 15 মেম্বার্স। যেমন আমাদের গভর্নর জেনারেলের কাউন্সিল ছিল 4 মেম্বার, পরে 3 মেম্বার হয়ে গেল। এখানে কি করা হলো, পুরো দেশকে কন্ট্রোল করার জন্য কাউন্সিল অফ ইন্ডিয়া তৈরি করা হলো, কার আন্ডারে, সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়ার আন্ডারে 15 জন মেম্বারের। এবার হচ্ছে দেখো, হি ওয়াজ ভেস্টেড উইথ কমপ্লিট অথরিটি অ্যান্ড কন্ট্রোল ওভার দ্য ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন থ্রু দ্য ভাইসরয় অ্যাজ হিজ এজেন্ট। ভাইসরয় কে ছিল, আমাদের কি ছিল, আমাদের যিনি
সেক্রেটারি স্টেট ফর ইন্ডিয়া ছিলেন, তিনি বসেছিলেন কোথায়? ইংল্যান্ডে, রানীর আন্ডারে। তার তো একজন প্রতিনিধি চাই ভারতবর্ষে, সেটা কি হবে? ভাইসরয়। ভাইসরয় কে হলো? যিনি ছিলেন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তিনি হয়ে গেলেন ভাইসরয় অফ ইন্ডিয়া। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া was made the viceroy of India and Lord Canning was the first viceroy of India. ছিলেন প্রথমে গভর্নর অফ বেঙ্গল, সেখান থেকে হলেন গভর্নর জেনারেল অফ বেঙ্গল, সেখান থেকে হলেন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তারপর হলো ভাইসরয় অফ ইন্ডিয়া। এবং কি করা হলো? অ্যাবলিস্ট দ্য বোর্ড অফ কন্ট্রোল অ্যান্ড কোর্ট অফ ডাইরেক্টরস। যারা কি করতো? যারা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল এবং পলিটিক্যাল অ্যাফেয়ার্সগুলো দেখাশোনা করতো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার আন্ডারে, সেই বোর্ড অফ কন্ট্রোল এবং কোর্ট অফ ডাইরেক্টরসকে পুরোপুরিভাবে অ্যাবলিশ করে দেওয়া হলো, পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো। কী হলো? যে ওখানে শুধুমাত্র ভাইসরয় থাকলেন, তিনি ইন্ডিয়াতে বসে আছেন। কার প্রতিনিধি হিসাবে? সেটা হচ্ছে সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়ার প্রতিনিধি হিসাবে। এই সেক্রেটারি স্টেট ফর ইন্ডিয়া কোথায় বসে আছেন? তিনি বসে আছেন ইংল্যান্ডে, রানীর আন্ডারে। রানীর আন্ডারে তিনি কাজ করবেন। তো এখানে কী হয়ে গেলো? পুরো চেন অফ কমান্ডসের থ্রু কী হয়ে গেল? আমাদের কুইনের আন্ডারে বা ক্রাউন অফ ইংল্যান্ডের আন্ডারে কী হয়ে গেলো? আমাদের পুরো ইন্ডিয়াটা এসে গেল। ওকে, তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আমরা কী শুরু করবো? নেক্সট দিন আমরা শুরু করবো ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট অফ 1861। ঠিক আছে, এই জিনিসটা একটু বেশি বেশি আমি তোমাদের উপর প্রেসার দিতে চাইছি না, কারণ এই জিনিসগুলো গল্পের মাধ্যমে বলছি না, তোমাদের জিনিসগুলো একটু মনে রাখতে হবে। তো আস্তে আস্তে পড়ো, ঠিক আছে? ডেলি ক্লাস করো, আস্তে আস্তে পড়ো। তোমাদের ডেলি ক্লাস নিচ্ছি, সেই কারণে নিয়মিতভাবে ক্লাস হচ্ছে আমাদের, ওই জন্য ছোটো ছোটো ক্লাস নিচ্ছি। ঠিক আছে, এরকম ছোটো ছোটো ক্লাস নেবো, যখন দরকার হবে তখন বড় ক্লাসও নিয়ে নেবো। তোমরা আমার অন্যান্য কোর্সগুলো দেখলে জানতে পারবে যে যখন দরকার হয়, এমনও হয়েছে আমি অন্যান্য কোর্সগুলোতে যখন পড়াই, যখন দরকার পড়ে যায়, দরকার হয়ে যায়, কোনো পরীক্ষা কাছে এসে যায়, বা ধরো কোনো একটা চ্যাপ্টার মাঝখানে ছাড়লে অসুবিধা হয়, এমনও হয়েছে আমি কিন্তু 1 ঘন্টার অবধি ক্লাস নিয়ে নিয়েছি, তো সেটা কোনো ইস্যু হবে না। ওকে, তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার দেখা হবে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ ইউর আপকামিং এক্সামস। থ্যাংক ইউ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। সো আজকে আমরা আমাদের যে পলিটি ক্লাসটা শুরু করেছি, পলিটির ফার্স্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে আমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেইটা সম্বন্ধে আমরা কন্টিনিউ করবো। আজকে আমি চেষ্টা করব তোমাদের বাকি পোর্শনটা কমপ্লিট করে দেওয়ার। আমরা অলরেডি আমাদের কোম্পানি রুল ক্রস করে আমাদের ক্রাউন রুল যে পোর্শন, সেইখানে আমরা ঢুকে গিয়েছি, সেখানে আমরা ইন্ট্রোডিউস হয়ে গিয়েছি। এবং ধীরে ধীরে এরপর আমরা দেখব যে কিভাবে আমরা স্বাধীনতার দিকে এগোবো। এতদিন আমরা কি দেখছিলাম? প্রথমে কোম্পানি রুলে যে কি করে ধীরে ধীরে কোম্পানি ব্রিটিশ গভর্নমেন্ট কী করছে, কোম্পানিকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পুরোপুরিভাবে অ্যাবলিশ করে দিয়ে, পুরোপুরিভাবে সরিয়ে দিয়ে ইন্ডিয়ান মার্কেটে নিজের আধিপত্য কায়েম করার চেষ্টা করছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ক্রাউন রুলে আমরা কি দেখতে পেলাম? যে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানিও আর থাকলো না, কিন্তু ব্রিটিশ গভর্নমেন্টও সরাসরি কিছু আর করতে পারছে না। আমাদের ক্রাউন অর্থাৎ আমাদের যে এমপ্রেস অফ ইংল্যান্ড, তিনি এখন কি হয়ে উঠলেন? ইংল্যান্ডের মহারানী এখন ভারতের মহারানী হয়ে উঠলেন ধীরে ধীরে। তো সেইখানে আগের দিন আমরা শুরু করেছিলাম। আজকে আমরা নেক্সট কোথা থেকে কন্টিনিউ করবো, সেটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট অফ 1861। ঠিক আছে, 1861-এ কী হয়েছিল? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট যে এসেছিলো, সেখানে কি হয়েছিল দেখো। এখানে যেটা হয়েছিল যে বলা হচ্ছে, ইট ইন্ট্রোডিউসড ফর দ্য ফার্স্ট টাইম Indian representation in the institution like Viceroy, Executive plus Legislative Council, which were non-official, and 3 Indians entered the Legislative Council. অর্থাৎ প্রথমবার, ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি, কী হলো? যে আমাদের ব্রিটিশ গভর্নমেন্টের যে পুরো প্রসেসটা চলছিল, আমাদের এটাকে কন্ট্রোল করা, রুলস অ্যান্ড রেগুলেশন করার যে প্রসেসটা চলছিল, সেই প্রসেসের মধ্যে কী হলো? 3 জন ইন্ডিয়ানকে, কাকে? 3 জন ভারতীয়কে এন্ট্রি দেওয়া হলো। যদিও তাদের পদ সেরকমভাবে ক্ষমতায় কিছু ছিল না, যেন বলা হচ্ছে কি নন অফিসিয়াল মানে তাদের সেরকমভাবে কোনো ক্ষমতা ছিল না, বাট দেওয়া হলো, এন্ট্রিটা হলো। ঠিক আছে, অ্যাটলিস্ট তাদেরকে এন্ট্রি দেওয়া হলো যে 3 জন ইন্ডিয়ান কী হবে? আমাদের ভাইসরয়ের যে এক্সিকিউটিভ প্লাস লেজিসলেটিভ যে কাউন্সিল আছে ভাইসরয়, সেইখানে আমরা কি করবে? সেইখানে 3 জন ইন্ডিয়ান ইন্ট্রোডিউস হলো। ঠিক আছে, আগের দিনের ক্লাস মনে করে দেবে। ভাইসরয় কি? আমাদের গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যিনি ছিলেন, তিনি এখন হয়ে গেছেন ভাইসরয়। ঠিক আছে, ওখানে আমাদের হচ্ছে ইংল্যান্ডে রানী নিচে একজন আছে, আর আমাদের ভারতে এখানে বসে আছে, ইন্ডিয়া থেকে বসে আছে, তিনি হচ্ছেন ভাইসরয়। এরপর দেখাচ্ছে, বলা হচ্ছে কি যে লেজিসলেটিভ কাউন্সিলস ওয়ার এস্টাবলিশড ইন সেন্টার অ্যান্ড প্রভিন্সেস। প্রভিন্স মানে হচ্ছে তোমরা বলতে পারো লোকাল আর কি, প্রভিন্স সেন্স এখানে লোকাল,
মানে সেন্টার মানে হচ্ছে কেন্দ্রীয়, আর স্টেট লেভেল মানে হচ্ছে রাজ্য স্তর। এখানে তখন ওই রাজ্য স্তরটাকে বলতে ওই প্রভিন্স বোঝানো হচ্ছে, প্রভিন্স মানে লোকাল। তো legislative councils were established in center and provinces, and it provided that the viceroy's executive council should have some Indian as the non-official member while transacting the legislative business. ঠিক আছে, কিছু ইন্ডিয়ানকে কী করা হবে, নন অফিসিয়াল হিসেবে রাখা হবে, এটা বলা হলো, এবং সেখানে 3 জনকে ঢোকানোও হলো। এরপর দেখো কি বলা হচ্ছে, ইট অ্যাকর্ডেড স্ট্যাচুটারি রেকগনিশন টু দ্য পোর্টফোলিও সিস্টেম, ইনিশিয়েটেড দ্য প্রসেস অফ ডিসেন্ট্রালাইজেশন বাই রেস্টোরিং দ্য লেজিসলেটিভ পাওয়ার্স টু বোম্বে অ্যান্ড ম্যাড্রাস প্রভিন্স। এতদিন কি হচ্ছিল, এতদিন হচ্ছে আমাদের কি চলছিল, এতদিন চলছিল হচ্ছে আমাদের কি সেন্ট্রালাইজেশন চলছিল। ধীরে ধীরে বোম্বাই এবং ম্যাড্রাসের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হলো, ক্ষমতা কেড়ে নিয়ে হচ্ছে সেখানে কি করা হলো, সেখানে হচ্ছে কলকাতার যে ছিলেন তাকে হেড করা হলো, গভর্নর থেকে গভর্নর জেনারেল করা হলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করা হলো, এত কিছু করা হলো। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যেহেতু আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি থাকলো না, অ্যাবলিশ হয়ে গেল, এবং ব্রিটিশ গভর্নমেন্টেরও আর কোনো সেরকমভাবে হস্তক্ষেপ থাকলো না, তো ক্রাউন রুল আসার পরে আবার কী হলো, ধীরে ধীরে ডিসেন্ট্রালাইজেশন শুরু হয়ে গেল। ডিসেন্ট্রালাইজেশন কী করে হলো, যে প্রথম কী হলো, প্রথম হচ্ছে আমার বোম্বে এবং ম্যাড্রাসের যে লেজিসলেটিভ পাওয়ার ছিল, সেই লেজিসলেটিভ পাওয়ারটা তাদেরকে ফিরিয়ে দেওয়া হলো। ঠিক আছে, যেটা পাওয়ারগুলো আস্তে আস্তে কেড়ে নেওয়া হয়েছিল, বা আস্তে আস্তে পাওয়ারটাকে আবার ফেরত দেওয়া শুরু হলো। তাহলে প্রথম যেটা আমরা দেখলাম যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, এখানে মেনলি কি, এখানে মেন হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন প্রসেস শুরু হলো, এবং প্রথমবারের জন্য আমাদের ভাইসরয়ের যে অফিস ছিল, সেই ভাইসরয়ের অফিসে কী করা হলো, 3 জন ভারতীয়কে, হলেই বা নন অফিসিয়াল, কিন্তু 3 জন ভারতীয়কে এন্ট্রি দেওয়া হলো। এরপর কি হলো, এরপর হলো হচ্ছে ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট অফ 1892। 1892তে কী হয়েছিল দেখো, বলা হচ্ছে যে ইন্ট্রোডিউসড ইনডাইরেক্ট ইলেকশন। প্রথমবারের জন্য কী হলো, ইলেকশন তৈরি হলো, ইনডাইরেক্ট ইলেকশন মানে নমিনেশনের মাধ্যমে, যেটা এখন হচ্ছে রাষ্ট্রপতির ক্ষেত্রে হয়ে থাকে। তো সেরকম ইলেকশন প্রসিডিওর শুরু হলো, যে সরাসরি হচ্ছে কোম্পানি ছড়ি ঘোরাবে, কোম্পানি সব কিছু করবে, নিজের পছন্দ মতো লোককে এনে বসাবে, সেসব হবে না, ইলেকশন প্রসিডিওর চালু হলো। কিন্তু আমাদের সবসময় মনে রাখবে যে যতবারই কিন্তু আমাদের ব্রিটিশ রুলের সময় ইলেকশন হয়েছে, সববার কিন্তু ইনডাইরেক্ট ইলেকশন হয়েছে। ডাইরেক্ট ইলেকশন বা সাধারণ মানুষ যে সরাসরি ভোট দিয়ে যে ইলেকশন এখন যেটা হচ্ছে, এটা কিন্তু স্বাধীনতার পরেই হয়েছিল। এটা বি.আর. আম্বেদকর অধিকারটা এনেছিলেন, যে না, সাধারণ মানুষকেও ভোটের অধিকার দিতে হবে। বলছে এনলার্জ দ্য সাইজ অফ লেজিসলেটিভ কাউন্সিল, যে লেজিসলেটিভ কাউন্সিলগুলো ছিল আমাদের বোম্বে, ম্যাড্রাস, কলকাতা সব জায়গায়, তাদেরকে হলো সাইজটাকে ধীরে ধীরে বাড়ানো হলো। মাঝখানে কী করেছিল, লেজিসলেটিভ পাওয়ার আলাদা করে কিছু ছিলই না, কেড়ে নেওয়া হয়েছিল পুরোপুরিভাবে, লেজিসলেটিভ পাওয়ার আলাদা করে সেরকমভাবে কিছু ছিলই না। এখন কি হলো, ধীরে ধীরে হচ্ছে বোম্বে ম্যাড্রাসের পাওয়ারও ফেরানো হলো, লেজিসলেটিভ পাওয়ার, এবং তারপর লেজিসলেটিভ কাউন্সিলটাকে বাড়ানো হলো। এনলার্জ দ্য ফাংশন অফ লেজিসলেটিভ কাউন্সিল অ্যান্ড গেভ দেম দ্য পাওয়ার অফ ডিসকাসিং দ্য বাজেট অ্যান্ড অ্যাড্রেসিং কোশ্চেন টু দ্য এক্সিকিউটিভ। তো এখানে প্রথমবার কি করা হলো, প্রথমবার হচ্ছে অধিকার দেওয়া হলো কি, যে যিনি এক্সিকিউটিভ মানে ভাইসরয় যিনি ছিলেন, যিনি হেড ছিলেন, সেই এক্সিকিউটিভকে আমি কি করতে পারবো, কোশ্চেন করতে পারবো। মানে এক প্রকার এক্সিকিউটিভের থ্রু দিয়ে আমি সরাসরি হচ্ছে আমাদের ওইখানে যে রানী বসে আছেন, তাকে আমরা কি থ্রু দিয়ে আমি কোশ্চেন করতে পারবো। মানে প্রথমবার আমি কি করতে, প্রথমবার কি পাওয়ার দেওয়া হলো সাধারণ মানুষকে, যে তোমরা কি করতে পারো, এই বাজেটের ব্যাপারে তোমরা বিভিন্ন মানে কোথায় কি টাকা খরচ হচ্ছে সেই সব বিষয়ে তোমরা ডিসকাসও করতে পারো, এবং অ্যাড্রেসিং দ্য কোশ্চেন টু দ্য এক্সিকিউটিভ, মানে যেটা এখন তোমরা কিছুটা বলতে পারো আরটিআই টাইপের জিনিস। আমরা কি আরটিআই করে কি গভর্নমেন্টকে বলি যে আমাকে ইনফরমেশনটা জানাতে হবে। তো ঠিক সেই রকম কী হলো, এতদিন অবধি আমাদের সাপোজ আমি বলছি, যখন আমাদের ভারতবর্ষে রাজাদের ছিল, সাম্রাজ্য চলছিল, কেউ সম্রাট অশোককে গিয়ে বলতে পারবে যে আপনি কলিঙ্গ যুদ্ধে এত লোককে কেন মারলেন? কোনো সাধারণ মানুষের ক্ষমতা ছিল বললে গর্দান চলে যাবে। তো এখানে ইংলিশ মানে কী বলো, ব্রিটিশরা প্রথম কী হলো, ব্রিটিশরা হচ্ছে প্রথম আমাদেরকে পাওয়ার দিল যে তোমরা সরাসরি এক্সিকিউটিভকে কোশ্চেন করতে পারবে যে এটা কেন করা হলো। ঠিক আছে, অবশ্যই তার বিভিন্ন প্রসিডিওর আছে অফিসিয়াল, বাট তুমি করতে পারবে। ঠিক আছে, এমন নয় রাজার মতো তুমি রাজাকে গিয়ে কোশ্চেন করলে তোমার খেচাং ফু গর্দান চলে গেলো, সেসবের কোনো গল্প নেই। তুমি একটা সিভিলাইজড ওয়েতে কোশ্চেন করতে পারবে। মানে এটা একটা খুব বড় স্টেপ ছিল, যে ফর দ্য ফার্স্ট টাইম কী হলো, আমাকে পাওয়ার দেওয়া হলো কোশ্চেন করার। আমি ঘুরিয়ে জিজ্ঞেস করতে পারবো সরকারকে যে এটা কেন করা হলো। ওকে, সো নেক্সট এবার আমরা কি দেখবো, নেক্সট আমরা দেখবো হচ্ছে এবার ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1909, বা যেটাকে পপুলারলি কি বলা হয়, মরলে মিন্টো রিফর্মস। যেমন মরলে মিন্টো রিফর্মস। ওকে, তো মরলে মিন্টো রিফর্মসের ক্ষেত্রে
ইম্পর্টেন্ট একটি বা দুটি মাত্র জায়গা আছে, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি এখনই, জাস্ট একবার বলে দিচ্ছি। দেখো, মর্লে মিন্টো রিফর্মসে কী হয়েছিল, প্রথমবার ডাইরেক্ট ইলেকশন হয়েছিল, চেষ্টা করা হয়েছিল। ঠিক আছে, কী বলে দেখো, ডাইরেক্ট ইলেকশন টু লেজিসলেটিভ কাউন্সিল, পুরোপুরি নয়, শুধুমাত্র লেজিসলেটিভ কাউন্সিলের ক্ষেত্রে ডাইরেক্ট ইলেকশন হয়েছিল। ফার্স্ট অ্যাটেম্পট অ্যাট ইন্ট্রোডিউসিং এ রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড পপুলার এলিমেন্ট, প্রথম চেষ্টা করা হয়েছিল কি, যে ডাইরেক্ট ইলেকশনকে আমরা কি করব, ডাইরেক্ট ইলেকশন লেজিসলেটিভ কাউন্সিলের জন্য ডাইরেক্ট ইলেকশন আমি করব, কি করব, লেজিসলেটিভ কাউন্সিলের জন্য আমি ডাইরেক্ট ইলেকশন করব, নট ইনডাইরেক্ট ইলেকশন। ইট চেঞ্জড দ্য নেম অফ দ্য সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল টু দ্য ইম্পিরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল, সেন্ট্রাল থেকে নাম চেঞ্জ করে দিল ইম্পিরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল, যেহেতু ইনডাইরেক্ট না হয়ে ডাইরেক্ট এতে ভোট করার চেষ্টা করা হয়েছিল। ডাইরেক্ট ভোট, আমি আবারও কিন্তু বলছি, এখানে ডাইরেক্ট ভোট মানে কিন্তু আমাদের এখন যে একদম পুরো একদম মানে গণতন্ত্রের যে একটা ডেমোক্রেটিক ইলেকশন হয়, সেসব কিন্তু ভেবো না, সেই রকম ডেমোক্রেটিক ইলেকশন কিন্তু বি আর আম্বেদকরই প্রথম ইন্ট্রোডিউস করিয়েছিলেন। এখানে লেজিসলেটিভ কাউন্সিলের হচ্ছে একটা ইনডাইরেক্ট না হয়ে ডাইরেক্ট ইলেকশনের চেষ্টা করা হয়েছিল। ঠিক আছে, তখন কিন্তু এরকম ছিল না যে 18 বছর বয়স হলেই তুমি গিয়ে ভোট দিতে পারবে, এইসব কোনো ব্যাপার ছিল না। এইসবের প্রভিশন প্রথম নিয়ে এসেছিলেন, যদিও 18 প্রথমে ছিল না, 21 বছর ছিল। স্যার বি আর আম্বেদকর যখন দিয়েছিলেন 21 বছরের দিয়েছিলেন, 21 বছর হলেই ভোট দিতে পারবে, পরে 18 করে দেওয়া হয়। তো তখন কিন্তু এরকম কোনো গল্পই ছিল না। তখন ইংল্যান্ড মানে ব্রিটিশরা কি মনে করতো যে আমাদের তখন আমাদের লিটারেসি রেট ছিল মোস্ট প্রবলি মাত্র 7% লিটারেসি রেট ছিল। তো ব্রিটিশরা মনে করতো যে এরা মুখ্য সূক্ষ্ম মানুষ, এরা কি ভোট দেবে, এদেরকে আমি কি ইলেকশন দিতে বলবো। যেটা প্রথম বি আর আম্বেদকর একটা রেভলিউশন করেছিলেন, উনি বলেছিলেন যে না, লিটারেসি রেট নেই তো কি হয়েছে, তা বলে কি মানুষ ভোট দিতে পারবে না, মানুষের কি সাধারণ একটা অধিকার থাকবে না নিজের সরকার চুজ করার, উনি প্রথমে অধিকারটা দিয়েছিলেন। তো প্রথম একটা অ্যাটেম্প্ট হয়েছিল ডাইরেক্ট ইলেকশনের, নাম চেঞ্জ হয়েছিল, নাম্বার অফ সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল দ্য মেম্বার অফ সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল ওয়াজ ইনক্রিজ টু 60 ফ্রম 16, 16 থেকে 60। ঠিক আছে, প্রথমে কাউন্সিল কত ছিল, কাউন্সিল একদম প্রথমে গভর্নর জেনারেলের সময় কাউন্সিল প্রথমে মেম্বার ছিল মাত্র 4 জন, সেখান থেকে কমিয়ে করে দেওয়া হলো 3 জন, 3 জন থেকে এখন হেসে দাঁড়ালো 16 জন, 16 জন থেকে হয়ে গেল সেটা 60 জন। মানে পরপর কী হলো, জিনিসগুলোকে মেম্বার সংখ্যা বাড়ানো হচ্ছিল আস্তে আস্তে। কিন্তু এইটা একটা খুব বাজে জিনিস করলেন, সেটা হচ্ছে ইন্ট্রোডিউসড এ সিস্টেম অফ কমিউনাল রিপ্রেজেন্টেশন ফর মুসলিমস বাই অ্যাকসেপ্টিং দ্য কনসেপ্টস অফ সেপারেট ইলেক্টোরেট। ঠিক আছে, কমিউনাল ইলেক্টোরেট যিনি ওটা করেছিলেন, ডিভাইড অ্যান্ড রুল পলিসি, হিন্দু মুসলমান ভাগ করে দিয়ে ডিভাইড করে দিয়ে আমি রুল করব, এটার ইন্ট্রোডাকশন হয়েছিল এখান থেকে। ডিভাইড অ্যান্ড রুল পলিসি কী করেছিলেন, সেপারেট ইলেক্টোরেট তৈরি করে দিয়েছিলেন। ইন্ডিয়ান্স ফর দ্য ফার্স্ট টাইম ইন ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল সত্যেন্দ্র প্রসন্ন সিনহা অ্যাজ ল মেম্বার। ফর দ্য ফার্স্ট টাইম একজন ইন্ডিয়ানকে কী করা হয়েছিল, ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার করা হয়েছিল, এবং এখানে তাকে অ্যাকচুয়ালি একটা পাওয়ার দেওয়া হয়েছিল, নন অফিসিয়াল, এতদিন ছিল কি নন অফিসিয়াল, এখানে তাকে কী করেছিল, অ্যাজ এ ল মেম্বার তাকে রাখা হয়েছিল, কাকে, সত্যেন্দ্র প্রসন্ন সিনহাকে। এটাই হচ্ছে, এই দুটো পয়েন্টই তোমাদের এখানে মনে রাখতে হবে, 5 নম্বর এবং 6 নম্বর। প্রথম সেপারেট ইলেক্টোরেটের কনসেপ্ট কে নিয়ে এসেছিল, সেটা হচ্ছে মর্লে মিন্টো, রিফর্মসের মাধ্যমে নিয়ে এসেছিলেন লর্ড মিন্টো। আর হচ্ছে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলে প্রথম আমাদের একজন মেম্বার হিসেবে এসেছিলেন কে, সেটা হচ্ছে আমাদের সত্যেন্দ্র প্রসন্ন সিনহা, প্রথম ইন্ডিয়ান হিসেবে উনি এখানে এসেছিলেন। নেক্সট হচ্ছে আমরা কী দেবো, নেক্সট হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। নাও এরপরে কী হবে, এখানে কিন্তু একটা বিরাট বড় চেঞ্জ আসতে চলেছে, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে কী হতে চলেছে, বিরাট বড় চেঞ্জ আসতে চলেছে। সেটা হচ্ছে কি 1915 সালে কি হলো, 1915 সালে গান্ধীজি এন্টার্স। ঠিক আছে, আমাদের জাতির জনক, এবং যিনি পরবর্তী ক্ষেত্রে একটা বিরাট বড় ভূমিকা পালন করেছিলেন আমাদের দেশকে স্বাধীন করার ক্ষেত্রে। ঠিক আছে, তোমরা যাই মানে কিছু মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে গান্ধীজি নরমপন্থী ছিলেন, তিনি কিছুই করতেন না, তিনি খালি বসে বসে মিটিং করতেন, উনি হচ্ছে ভালোভাবে বিদ্রোহ করতেন না। অল দোজ থিংস অ্যাপার্ট, গান্ধীজির ভূমিকা কিন্তু কোনোভাবেই ডিনাই করা যায় না আমাদের ভারতের স্বাধীনতার ক্ষেত্রে, কারণ গান্ধীজি না থাকলে কিন্তু আমরা হয়তো স্বাধীনতা অ্যাকচুয়ালি পেতাম না। তার কারণ হচ্ছে, তোমাদের আমি ধীরে ধীরে বলবো, যে কখনো সবসময় রাখবে কোনো জিনিস, কোনো গভর্নমেন্টকে, তখন কি আমাদের ইংল্যান্ড তো পুরো গভর্নমেন্ট তৈরি করে রেখেছে, গভর্নমেন্টকে কখনো বিদ্রোহ করে পুরোপুরি শুধুমাত্র বিদ্রোহ করে ফেলা যায় না,
তাদের কাছ থেকে আইনের প্যাচের মাধ্যমে তাদের কাছ থেকে পাওয়ার কাটতে হবে, নাহলে কিন্তু হবে না। যেটা করেছিলেন কি, যে মানে উনি ছিলেন কি ইন্টেলেকচুয়াল বা ব্রেন পার্ট ছিলেন কি গান্ধীজি প্রথম আমাদের বলেছিলেন বা দেখিয়েছিলেন যে কিভাবে আমরা ফাইনালি ফ্রি নেশন হতে পারবো। এতদিন আমরা কি হয়ে বসেছিলাম, গান্ধীজি আসার আগে অবধি আমরা কি ছিলাম? গান্ধীজি আসার আগে অবধি আমরা ছিলাম কলোনি, জাস্ট ব্রিটিশ কলোনি ছিলাম আমরা। সেখান থেকে আমরা কি হবো বলো? সেখান থেকে আমরা প্রথমে পাবো প্রভিন্সিয়াল অটোনমি। মানে আমাদের যে লোকাল যে গভর্নমেন্টগুলো থাকবে, লোকাল গভর্নমেন্টগুলো পুরোপুরিভাবে ফ্রি হবে। যেমন আমাদের এখন এখানে স্টেট গভর্নমেন্ট আছে, আমাদের অবশ্যই একটা সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কি আমাদের স্টেটের সব বিষয়ে সরাসরিভাবে নাক গলায় না। স্টেট গভর্নমেন্টের রুল চলে, সেন্ট্রাল থেকে ফান্ড আসে, দরকার সেন্ট্রালের কাছে সাহায্য চাইলে সেন্ট্রাল সাহায্য করে, বাট স্টেট গভর্নমেন্ট স্বাধীনভাবে কাজ করে। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে প্রথম কী হয়েছিল, প্রভিন্সিয়াল অটোনমির ব্যাপারে গান্ধীজি বলেছিলেন। কলোনি থেকে আমরা প্রথমে কী হয়েছিলাম? হয়েছিলাম ডোমিনিয়ন মানে হচ্ছে প্রায় স্বাধীন, কিন্তু শুধুমাত্র কী নেই, আমাদের নিজস্ব কনস্টিটিউশন নেই, এটাকে বলা হয় ডোমিনিয়ন। সবই আছে, শুধু কনস্টিটিউশন নেই। কনস্টিটিউশন হওয়ার পরে আমরা কি হব? ডোমিনিয়ন থেকে ফ্রি নেশন হয়ে যাব। তো গান্ধীজি প্রথম বলেছিলেন যে আমাদেরকে আগে কী করতে হবে? সর্বপ্রথম কলোনি থেকে ডোমিনিয়নের দিকে এগোতে হবে, কারণ একবার ডোমিনিয়ন হতে পারলে তারপর আমরা আমাদের কনস্টিটিউশন তৈরি করে ফেললে আমরা ফ্রি হয়ে যাব, ফ্রিডম পেয়ে যাব। কিন্তু প্রথমে আমাকে কি করতে হবে? প্রথমে আমাকে অবভিয়াসলি কলোনি থেকে বেরোতে হবে। কলোনি হয়ে বসে থাকলে জীবনে আমরা স্বাধীনতা পাবো না। কলোনি থেকে আগে আমাকে যেতে হবে ডোমিনিয়নে যেতে গেলে আমাকে কী করতে হবে? ডোমিনিয়নে যেতে গেলে আমাকে পেতে হবে প্রভিন্সিয়াল অটোনমি। বারবার করে এই টার্মটা মনে রাখবে, কি প্রভিন্সিয়াল অটোনমি, মানে আমার যে লোকাল যে প্রভিন্সেসগুলো আছে সেগুলোকে আমাকে পুরোপুরিভাবে সার্বভৌম হতে হবে, প্রভিন্সিয়াল অটোনমি আনতে হবে। প্রথম উনি কী করলেন? এসে 1915 সালে এখানে ফেরার পরে সাউথ আফ্রিকা থেকে উনি ভারতে ফিরে এলেন। সাউথ আফ্রিকায় তো উনি করতেন, ল পড়তে গিয়েছিলেন, সেখানে ল ইয়ার ছিলেন। সেখান থেকে প্রথম কী হলো? ভারতে ফিরে এলেন। উনি প্রথম ভারতে ফিরে আসার পরে কি বললেন? উনি প্রথম ব্রিটিশ গভর্নমেন্টের কাছে ডিমান্ড করলেন যে আমার প্রভিন্সিয়াল অটোনমি চাই। কী চাই? আমার প্রভিন্সিয়াল অটোনমি চাই। এবং তার ফলস্বরূপ আমাদের কী এলো? সেটা এলো হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, বা যেটাকে বলা হয় মন্টেগু চেমসফোর্ড রিফর্মস। আগে যেমন ছিল হচ্ছে আমাদের মরলে মিন্টো রিফর্মস ছিল, এখানে এলো কি মন্টেগু চেমসফোর্ড রিফর্ম। ঠিক আছে, ওকে। মন্টেগু চেমসফোর্ড রিফর্মসে কী বলা হলো দেখো, যে দ্য সেন্ট্রাল সাবজেক্টস ওয়ার ডিমার্কেটেড অ্যান্ড সেপারেটেড ফ্রম দোজ অফ দ্য প্রভিন্সিয়াল সাবজেক্ট। মানে এবার হচ্ছে যে প্রভিন্সিয়াল অটোনমি উনি চেয়েছিলেন, সেখানে কি দেওয়া হলো, অ্যাকচুয়ালি দিলটা কি রিফর্মে সেটা দেখো। প্রথমত ওনারা কী করলেন? লোক দেখানি কি বলে দিল, ঠিক আছে আমার সেন্ট্রালের কিছু আলাদা সাবজেক্ট থাকবে, সেখান থেকে আমি প্রভিন্সিয়াল সাবজেক্ট আলাদা করবো। মানে সেন্ট্রালের আন্ডারে আমার এই ক্ষমতাগুলো থাকবে, প্রভিন্সের আন্ডারে আমার এই ক্ষমতা থাকবে। সাধারণ মানুষ দেখে পাবে খুব ভালো, বা প্রভিন্সিয়াল অটোনমি আমাদের দিচ্ছে, প্রভিন্সের জন্য আলাদা আলাদা পুরো কিছু সাবজেক্ট চুজ করে দিয়েছে, যেখানে সেন্ট্রাল মাথা ঘামাবে না। কী করলেন? যে সেন্ট্রাল সাবজেক্টস আর ডিমার্কেটেড অ্যান্ড সেপারেটেড ফ্রম দোজ অফ প্রভিন্সিয়াল সাবজেক্টস। দ্য স্কিম অফ ডুয়েল গভর্নেন্স হুইচ ইজ ডায়ার্কি ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দ্য প্রভিন্সিয়াল সাবজেক্ট। এবার প্রভিন্সিয়াল যে সাবজেক্টগুলো ছিল সেখানে কি হলো? ডায়ার্কি ইন্ট্রোডিউস করা হলো। ডায়ার্কি মানে কিছুটাই বাইক্যাম্ব্রালিজম বা ডুয়েল গভর্নমেন্ট তোমরা বলতে পারো, ওই কাইন্ড অফ লাইক বিধানসভা বিধান পরিষদ, লোকসভা বিধানসভা, এই টাইপের জিনিসটা আর কি, লোকসভা রাজ্যসভা এই টাইপের জিনিসটা, নট সিমিলার। তবে আমি মানে এক্সাম্পল দেওয়ার জন্য বলছি আর কি, আমি এক্সাম্পল যাতে তোমরা ইজি ধরতে পারো যে ডায়ার্কি জিনিসটা কি। ডায়ার্কি ইজ লাইক ডুয়েল গভর্নমেন্ট, ঠিক আছে, একটা সেন্ট্রালে থাকবে, একটা স্টেটে থাকবে, ঠিক আছে। লোকসভা রাজ্যসভা যেরকম হয়ে থাকে, বিধানসভা বিধান পরিষদ যেমন হয়ে থাকে, সেই রকম ব্যাপারটা। তো ওনারা কী বলেন? যে প্রথম ডুয়েল গভর্নেন্স বা ডায়ার্কি ইন্ট্রোডিউস করা হলো কোথায়? প্রভিন্সিয়াল সাবজেক্টের উপরে, ঠিক আছে। প্রভিন্সিয়াল যে সাবজেক্টগুলো আলাদা করা হয়েছিল তার উপরে কী করা হলো? তার উপরে হচ্ছে আমার ডুয়েল চার্জ রাখা হলো। তো স্বাভাবিক ব্যাপার, সেন্ট্রালে আমার এখনও তুমি ভাবো আমার সেন্ট্রাল গভর্নমেন্টে যে জিনিসপত্র আছে সেখানে কি স্টেট গিয়ে মাথা ঘামাতে পারবে না? কিন্তু স্টেট গভর্নমেন্টের কিছু জিনিস আছে সেখানে কি সেন্ট্রাল হয়তো ফান্ডিং দেবে, সেন্ট্রালকে সাহায্য চাইলে সেন্ট্রাল হয়তো এসে সাহায্য করবে, বা সেন্ট্রাল স্টেট মিলে হচ্ছে জিনিসপত্র করবে, যেটা পরবর্তী ক্ষেত্রে আবার এসেছিলো কনকারেন্ট লিস্ট এসেছিলো, ঠিক আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট মিলে করতে পারবে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো জিনিসে গিয়ে কিন্তু স্টেট গভর্নমেন্ট মাথা ঘামাতে পারবে না। স্টেট গভর্নমেন্ট কখনো সেন্ট্রাল গভর্নমেন্টকে ফান্ডিং করতে পারবে না। সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো দরকার হলে স্টেট গভর্নমেন্টকে হেল্প চাইবে না। তো এরকম হচ্ছে ব্যাপার। হ্যাঁ, হেল্প চাইবে না কেন? হেল্প চাইবে কীরকম? যে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো রিপ্রেজেন্টেটিভ আমার পার্টিকুলার কোনো স্টেটে
কোনো একটা সরকারি কাজের জন্য আসছে, সেখানে সে স্টেট গভর্নমেন্টকে বলবে কোঅপারেট করার জন্য, নট হেল্প, কোঅপারেট করার জন্য। ঠিক আছে, সেরকম হচ্ছে ব্যাপার যে আমাদের ডায়ার্কি যেটা হলো সেটা কি হলো, প্রভিন্সিয়াল সাবজেক্টে ইন্ট্রোডিউস করানো হলো। আন্ডার দ্য ডায়ার্কি সিস্টেম দ্য প্রভিন্সিয়াল সাবজেক্টস ওয়ার ডিভাইডেড ইন্টু টু পার্টস, ট্রান্সফার্ড উইথ অ্যাডভাইস অফ মিনিস্টার অ্যান্ড রিজার্ভ। ট্রান্সফার মানে যে সমস্ত কাজগুলো করার জন্য মানে দুটো ক্ষমতা দেওয়া হয়েছিল, দু টাইপের ক্ষমতা দেওয়া হয়েছিল প্রভিন্সিসকে ডায়ার্কি আন্ডারে। একটা ছিল ট্রান্সফার, ট্রান্সফার মানে উইথ অ্যাডভাইস অফ মিনিস্টার, মানে যেটা আমি মিনিস্টারের অ্যাডভাইস নিয়ে, মানে এখানে মিনিস্টার মানে সেন্ট্রালের অ্যাডভাইস নিয়ে প্রভিন্স সেটা করতে পারবে। আরেকটা ছিল রিজার্ভ, রিজার্ভটা হচ্ছে এক্সক্লুসিভলি ফর প্রভিন্সেস। ঠিক আছে, কি এক্সক্লুসিভলি ফর প্রভিন্সেস, এটার জন্য প্রভিন্সকে দরকার হবে না, এক্সক্লুসিভলি ফর প্রভিন্সেস দরকার হবে না এখানে। ওকে, তো এখানে কি করা হলো, কোথায় চলে গেল, ওহো সরি টানা হয়ে চলে গেল নাকি, আচ্ছা নেক্সট যেটা করা হলো, তাহলে এটা কি হলো, তারপর হলো কি, সেটা হচ্ছে যখন দেখো বলা হচ্ছে কি যে অন রিজার্ভ সাবজেক্টস গভর্নর ওয়াজ নট রেসপন্সিবল টু দ্য লেজিসলেটিভ কাউন্সিল, যে রিজার্ভ সাবজেক্টের ক্ষেত্রে গভর্নর রেসপন্সিবল থাকবে না, মানে ওটা প্রভিন্সেসরা নিজেরা করে নিতে পারে। ঠিক আছে, ওটা এক্সক্লুসিভলি প্রভিন্সেসকে পাওয়ার দিয়ে দেওয়া হলো। দ্য অ্যাক্ট ইন্ট্রোডিউসড ফর দ্য ফার্স্ট টাইম বাইক্যামেরালিজম অ্যাট দ্য সেন্টার, এবার কি হলো, সেন্টারেও কিন্তু বাইক্যামেরালিজম রাখা হলো। ডায়ার্কি শুধুমাত্র প্রভিন্সিয়াল সাবজেক্টে রাখা হলো না, ডায়ার্কি প্রভিন্স সাবজেক্ট রাখা হলো, কিন্তু সেন্টারেও কী করা হলো, বাইক্যামেরালিজম আনা হলো। কি সেটা হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যান্ড লেজিসলেটিভ কাউন্সিল। লেজিসলেটিভ অ্যাসেম্বলি উইথ 140 মেম্বার্স, লেজিসলেটিভ কাউন্সিল উইথ 60 মেম্বার্স। ঠিক আছে, বিধানসভা এবং বিধান পরিষদ, এমএলএ এমএলসি, এমএলএ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এমএলসি মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল, বিধানসভা বিধান পরিষদ। ডাইরেক্ট ইলেকশন করা হলো। The Act also required that the 3 of the 6 members of the Viceroy's Executive Council, আচ্ছা এটা একসঙ্গে হবে, এটা সরি, এটা এখানে একটু ভুল হয়ে গেছে, এটা একসঙ্গে হবে, এটা একসঙ্গে, এই দুটো পয়েন্ট একসঙ্গে। The Act also required that the 3 of the 6 members of the Viceroy's Executive Council other than Commander in Chief were to be Indians. আরও কি বলে দেওয়া হলো যে ভাইসরয়ের যে এক্সিকিউটিভ কাউন্সিল ছিল সেখানে কমান্ডার ইন চিফ বাদ দিয়ে বাকি 6 জনের মধ্যে মিনিমাম 3 জন মেম্বারকে কী হতে হবে, ইন্ডিয়ান হতে হবে। অ্যান্ড প্রোভাইডেড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য পাবলিক সার্ভিস কমিশন, পিএসসি যেটা আমাদের হয়ে থাকে, ডাব্লিউবিপিএসসি বা আমাদের হচ্ছে বিভিন্ন বিহার পিএসসি বা যত স্টেট পিএসসি থাকে, সেই পিএসসি পাবলিক সার্ভিস কমিশন প্রথম এস্টাবলিশ হলো কবে, সেটা হচ্ছে এই মন্টেগু চেমসফোর্ড রিফর্মসের মাধ্যমে। এবার মজার বিষয় হচ্ছে এই যে একটা ছিল, এই একটা ছিল কি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে, খুব সুন্দরভাবে গার্নিশিং করে, ঠিক আছে, সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়ে দেওয়া হলো আমাদের ইন্ডিয়ানদেরকে। কি আছে, নাও ব্রিটিশরা বলেই নাও তোমাদের হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, গান্ধীজি এই নিন, আপনি বলেছিলেন যে আপনার কি চাই, প্রভিন্সিয়াল অটোনমি চাই, দিয়ে দিলাম আপনাকে, ডায়ার্কি দিয়ে দিলাম আপনাকে, প্রভিন্সিয়াল অটোনমি নিয়ে নিন, যান, দুটো আলাদা আলাদা লিস্ট বানিয়ে দিয়েছি, আমাদের হচ্ছে আছে, সেন্ট্রালে আলাদা থাকবে, স্টেটে আলাদা থাকবে, স্টেটেও হচ্ছে আমরা আলাদা করে পাওয়ার, এক্সক্লুসিভ পাওয়ার আপনাদের দিয়ে দিয়েছি, নিন। কিন্তু গান্ধীজি যেটা দেখলেন, মানে গান্ধীজি বুঝতে পেরেছিলেন যে এটা হচ্ছে ইংরেজরা কী করে প্রচুর সাজিয়ে গুছিয়ে জিনিস দিয়ে দিয়েছিল। এখানে আমি তোমাদের বলেছি, এখানে যত পয়েন্ট দেখছো না কিচ্ছু নেই, অ্যাকচুয়ালি মেন কীর্তনটা হয়েছিল এই জায়গাটাতে, কোথায়, এই জায়গাটাতে। বাকি উপর নিচে যা আছে না, উপর নিচে জিনিসগুলো আছে, কিন্তু ওগুলো জাস্ট তোমাদের চোখে ধুলো দেওয়ার জন্য, মেন কোর হচ্ছে এটার এইটা। গান্ধীজি এখানে কি দেখলেন যে দুটো পার্টে ভাগ তো করা হয়েছে, সেন্ট্রাল সাবজেক্ট এবং আমাদের প্রভিন্সিয়াল সাবজেক্ট, বাট যত ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে সেগুলো রেখে দেওয়া হয়েছে সেন্ট্রাল সাবজেক্টে, প্রভিন্সিয়াল সাবজেক্টে সেরকমভাবে কিছুই দেওয়া হয়নি, এবং তার মধ্যেও যদি কিছু ইম্পর্টেন্ট জিনিস থেকেও থাকে সেগুলো ঢুকানো হয়েছে কোথায়, ট্রান্সফার্ডের মধ্যে, মানে মিনিস্টারের অ্যাডভাইস ছাড়া সেগুলো করা যাবে না। অর্থাৎ সেই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ইংরেজরা নিজেদের দখল রেখেছিল। আর যে রিজার্ভ যেটা রাখা হয়েছে, যেখানে গভর্নরকে বলা হচ্ছে নট রেসপন্সিবল, এক্সক্লুসিভলি হচ্ছে প্রভিন্সরা করতে পারে, সেখানে কিছুই নেই, মানে সেখানে শুধুমাত্র কিছু মাইনর ইস্যুসগুলো রাখা হয়েছে। মেজর যত ইস্যুস ছিল সব সেন্ট্রাল সাবজেক্টের সঙ্গে চলে গেছে, প্রভিন্সিয়াল সাবজেক্টের মধ্যে যা কিছু ইম্পর্টেন্ট টুকরো টাকরা ছিল সেগুলোকে সব ধরে ট্রান্সফার্ডের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, যেগুলো মিনিস্টারের অ্যাডভাইস ছাড়া হবে না। এবং গান্ধীজি এখানে পুরোপুরিভাবে কি বললেন, বেঁকে বসলেন, বললেন না,
এটার মাধ্যমে প্রভিন্সিয়াল অটোনমি আমরা কোনো দিনও অ্যাচিভ করতে পারবো না। অতএব মন্টেগু চেমসফোর্ড রিফর্মস কি হলো, ফেল করলো। মন্টেগু চেমসফোর্ড রিফর্ম ফেল করলো, গান্ধীজি পুরোপুরিভাবে এটাকে রিজেক্ট করলেন এবং সেই কারণে কি হলো, সেই কারণে বসলো সাইমন কমিশন। কী হলো, সেটাকে রেকটিফিকেশন করার জন্য বসলো সাইমন কমিশন, যেটাও পরবর্তী ক্ষেত্রে মানে পুরোপুরিভাবে ব্লান্ডার হয়েছিল। সেই সাইমন কমিশন বসলো। সাইমন কমিশনে দেখো মজার বিষয় আবার কি হলো, দেখো সাইমন কমিশনে কোনো ইন্ডিয়ান ছিল না, মানে আমাদের ইন্ডিয়ানদের অধিকার নিয়ে লড়াই হচ্ছে, ইন্ডিয়ানরা কমপ্লেন জানাচ্ছে যে আমরা অধিকার পাচ্ছি না, সেখানে আসছে হচ্ছে ইংরেজরা। সাইমন কমিশন ছিল অল হোয়াইট কমিশন, যে কারণে তার এগেনস্টে গো ব্যাক সাইমন স্লোগান উঠেছিল এবং সাইমন কমিশন পুরোপুরিভাবে ফেল হয়েছিল। আমি জাস্ট জিনিসটা একবার বলে দিচ্ছি, সাইমন কমিশনে খুব বেশি এখানে মানে বোঝানোর মতো কিছু নেই এবং সাইমন কমিশন সম্বন্ধে তোমরা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট অর্থাৎ হিস্ট্রিতে আরও ডিটেলসে পড়বে, এখানে আমি তাও তোমাদের একটু বলে দিচ্ছি। ওকে, সো সাইমন কমিশন দেখো তোমাকে চট করে বলে যাচ্ছি, বলার থাকলে হচ্ছে ইন নভেম্বর 1927 itself the British government announced the appointment of a 7-member statutory commission under the chairmanship of Sir John Simon to report to the condition of India under its new constitution. নিউ কনস্টিটিউশন মানে ইন্ডিয়ার কনস্টিটিউশন, মানে ইংল্যান্ডে যে ওই ডায়ার্কি ফায়ারকি সব ইন্ট্রোডিউস করেছিল, তো সেই নিউ রুলের আন্ডার নিউ কনস্টিটিউশনের আন্ডার ইন্ডিয়ার কী অবস্থা হয়েছে সেইটা সম্বন্ধে মানে কী তত্ত্বাবধান করার জন্য সাইমন কমিশন আনা হয়েছিল। অল দ্য মেম্বার্স of the commission were British and hence all the parties boycotted the commission. The commission submitted its report in 1930 and recommended the abolition of diarchy. পরিষ্কার হয়ে এসে বললেন যে গান্ধীজি মেকে বসেছেন, ডায়ার্কি দিয়ে হবে না, ঠিক আছে, ডায়ার্কি ইজ নট প্রভিন্সিয়াল অটোনমি, এটা গান্ধীজি বুঝে গেছেন, ঠিক আছে। আর হচ্ছে মানে ট্রিক্স করে হচ্ছে ওই চোখে ধুলো দিয়ে কিন্তু আর চলা যাবে না, তোমাদের কিন্তু এবারে সোজাসুজি কথা বলতে হবে, ডায়ার্কি অ্যাবলিশ করতে হবে। এক্সটেনশন অফ রেসপন্সিবল গভর্নমেন্ট ইন দ্য প্রভিন্সেস। রেসপন্সিবল গভর্নমেন্ট মানে হচ্ছে ওই অ্যান্সারেবল গভর্নমেন্ট, মানে সরাসরি যে এক্সিকিউটিভকে অ্যান্সার করা যায়, আমি আরটিআই করব, এই টাইপের যে জিনিসটা তোমাদের বলছিলাম, সেটাকে কী করতে হবে, প্রভিন্সেও কিন্তু পাঠাতে হবে। প্রভিন্সকেই শুধুমাত্র কিছু ওই রুটির টুকরোর মতো কিছু ছিটে ফোটা ক্ষমতা দিয়ে দিলাম, বাকি সব ক্ষমতা আমি সেই আমার হচ্ছে সেন্ট্রালের কাছেই রেখে দিয়েছি, আর এখানে রেখে দিয়েছি হচ্ছে আমার রিজার্ভের মতো, ওরকম করলে হবে না। আমাকে প্রভিন্সেও কিন্তু রেসপন্সিবল গভর্নমেন্ট মানে অ্যান্সারেবল গভর্নমেন্ট, যেখানে এক্সিকিউটিভকে কোশ্চেন করা যাবে, সেই গভর্নমেন্ট ওখানে নিয়ে যেতে হবে। এস্টাবলিশমেন্ট অফ এ ফেডারেশন অফ ব্রিটিশ ইন্ডিয়া অ্যান্ড প্রিন্সলি স্টেটস অ্যান্ড কন্টিনিউয়েশন অফ কমিউনাল ইলেক্টোরেট অ্যান্ড সো অন। কমিউনাল ইলেক্টোরেটটা রেখে দেওয়া হলো, ওটা করা হলো না, ডিভাইড অ্যান্ড রুল পলিসি চলতে থাকলো। ফেডারেশন অফ ব্রিটিশ ইন্ডিয়ান প্রিন্সলি স্টেটদেরকে নিয়ে একটা ফেডারেশন তৈরি করা হবে, এইসব এটসেট্রা জিনিসপত্র কী হলো সেখানে রিপোর্টে সাবমিট করা হলো। To consider the proposals of commission, British government convened 3 round-table conferences of the representative of British government, British India and Indian princely state. এবার এই প্রপোজালগুলো কতটা কি এবার দেখো, সাইমন কমিশন গিয়ে বললো যে এটা করতে পারলে ভালো, ব্রিটিশ গভর্নমেন্টও তো বাচ্চা ছেলে নয়, ওকে গিয়ে বললো ফাটাকসে করে দিল, ডায়ার্কি তুলে দেবো, এই করে দেবো, সেও কী করবে, এবার কি নেগোসিয়েশন শুরু হলো কাদের মধ্যে, ব্রিটিশ গভর্নমেন্ট এবং গান্ধীজির মধ্যে বেসিক্যালি নেগোসিয়েশন শুরু হলো। সেই নেগোসিয়েশনের ফলস্বরূপ কী হলো, 3টে রাউন্ড টেবিল কনফারেন্স বা 3টে গোল টেবিল বৈঠক হলো, যেখানে কী হয়েছিল, ব্রিটিশ গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভরা ছিলেন, ব্রিটিশ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান প্রিন্সলি স্টেট ছিলেন, ঠিক আছে, রিপ্রেজেন্টেটিভ অফ ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান প্রিন্সলি স্টেট, ঠিক আছে, 3টে জায়গা থেকেই হচ্ছে কী হলো, রিপ্রেজেন্টেটিভরা সেখানে জমা হলেন এবং বৈঠক করলেন। On the basis of this discussion, a white paper on constitutional reforms was prepared and submitted for the consideration of the Joint Select Committee of British Parliament. The recommendation of this committee were incorporated with certain changes in the next Government of India Act 1935. এবার সাইমন কমিশনের পরে গোল টেবিল বৈঠকের পরে যে নেগোসিয়েশন হয়ে যে সমস্ত চেঞ্জেসগুলো এলো, সেগুলো আমরা কোথায় দেখতে পাবো, সেগুলো আমরা দেখতে পাবো নেক্সট আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ আমরা এটা দেখতে পাবো। ঠিক আছে, এখানে কি হয়েছিল দেখো, দ্য অ্যাক্ট প্রোভাইডেড ফর দি এস্টাবলিশমেন্ট অফ অল ইন্ডিয়া ফেডারেশন কনসিস্টিং অফ দ্য প্রভিন্সেস অ্যান্ড প্রিন্সলি স্টেটস অ্যাজ ইউনিটস, though the envisaged federation never came into being, ঠিক আছে,
যদিও ফেডারেশন পুরোপুরিভাবে ইউনাইটেড ফেডারেশন কোনোদিনও তৈরি হয়নি, বাট একটা অল ইন্ডিয়া ফেডারেশন তৈরি হয়েছিল যেখানে প্রভিন্সেস এবং প্রিন্সলি স্টেটকে অ্যাজ এ ইউনিট রাখা হয়েছিল, ঠিক আছে। প্রভিন্সেস এবং প্রিন্সলি স্টেটদেরকে ইউনিট হিসেবে রাখা হয়েছিল এবং অল ইন্ডিয়া ফেডারেশন তৈরি করা হয়েছিল। মানে তৈরি করার জন্য মানে দ্য প্রোভাইডেড ফর দি এস্টাবলিশমেন্ট, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা অতটা সফল হয়ে ওঠেনি। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটার জন্য মেনলি লড়াইটা হয়েছিল, 3 লিস্ট। এর আগে এতদিন কি ছিল, সেন্ট্রাল সাবজেক্ট ছিল, প্রভিন্সিয়াল সাবজেক্ট ছিল। সেন্ট্রাল এবং প্রভিন্সিয়াল সাবজেক্ট নিয়ে কি হয়েছিল, সেন্ট্রালের সাবজেক্ট নিয়ে হচ্ছে ফেডারাল লিস্ট, আর প্রভিন্সের সাবজেক্টগুলো নিয়ে হচ্ছে প্রভিন্সিয়াল লিস্ট, যেখানে প্রভিন্সিয়াল লিস্টের মধ্যে আমার হচ্ছে ওই রিজার্ভড আর হচ্ছে এক্সক্লুসিভলি হচ্ছে গভর্নরদেরকে না জানিয়ে করার যে ক্ষমতা, এগুলো সব দেওয়া ছিল, ঠিক আছে। প্রথমবার কি করা হলো, 3 লিস্ট। দ্য অ্যাক্ট ডিভাইডেড দ্য পাওয়ার্স বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য ইউনিটস ইন্টু আইটেম অফ 3 লিস্ট, নেমলি ফেডারেল লিস্ট, প্রভিন্সিয়াল লিস্ট অ্যান্ড দ্য কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্ট মানে যেখানে স্টেট এবং সেন্ট্রাল একই সঙ্গে জয়েন্টলি ডিসিশন নেবে, জয়েন্টলি রেসপন্সিবল থাকবে, যেটা বর্তমানে এখন সেন্ট্রাল গভর্নমেন্ট লিস্ট, স্টেট গভর্নমেন্ট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট এই নামে পরিচিত হয়েছে। প্রথমবার কি করা হলো, প্রথমবার আমাদের বলা হলো ফেডারেল লিস্ট, প্রভিন্সিয়াল লিস্ট এবং কনকারেন্ট লিস্ট দেওয়া হলো, অর্থাৎ প্রথমবার প্রভিন্সের ক্ষমতা একটু হলো বাড়লো। এতদিন কী ছিল, এতে মেন পাওয়ারগুলো ছিল ফেডারেল লিস্টে, প্রভিন্সিয়াল লিস্টেও যে মেন পাওয়ারগুলো ছিল সেগুলোকেও রিজার্ভ ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছিল, অর্থাৎ মিনিস্টারের পারমিশন ছাড়া হবে না। এই প্রথম কি হলো, ফেডারেল লিস্ট আলাদা থাকলো, প্রভিন্সিয়াল লিস্ট পুরোপুরি আলাদা রাখা হলো, কোনো রিজার্ভ টিজার্ভের কোনো গল্প নেই, পুরোপুরিভাবে প্রভিন্স এক্সক্লুসিভলি সেটাকে ইউজ করতে পারবে, নিজের পাওয়ার ইউজ করতে পারবে। প্লাস কনকারেন্ট লিস্ট দেওয়া হলো, যেখানেও কিন্তু আমাদের ফেডারেল এবং প্রভিন্স একসঙ্গে সহমত না হলে কাজ হবে না, একসঙ্গে যোগদান করবে। অর্থাৎ যেটা এতদিন হচ্ছে ফেডারাল নিজের হাতে পাওয়ারটাকে পুরো কেন্দ্রীভূত করে রেখেছিল, সেটা কিছুটা হলো কিন্তু তাদের হাত থেকে, সেন্ট্রালের হাত থেকে কিন্তু বেরিয়ে এলো। কারণ 3টে লিস্ট তৈরি হলো, ফেডারেল লিস্ট, প্রভিন্সিয়াল লিস্ট, কনকারেন্ট লিস্ট, এবং এটাই ছিল সব থেকে বড় স্টেপ কিসের ক্ষেত্রে, প্রভিন্সিয়াল অটোনমির জন্য। প্রভিন্সিয়াল অটোনমির জন্য এটাই সব থেকে বড় আমাদের স্টেপ ছিল, যেটা কারণে এই একটা কম্পারেটিভলি অনেক বেশি সাকসেসফুল ছিল। এবার বলা যেতে কথা, ফেডারেল লিস্ট ফর দ্য সেন্ট্রাল কনসিস্টেড অফ 59 আইটেমস, প্রভিন্সিয়াল লিস্ট ফর দ্য প্রভিন্সেস কনসিস্টেড অফ 54 আইটেমস অ্যান্ড দ্য কনকারেন্ট লিস্ট ফর বোথ কনসিস্টেড অফ 36 আইটেমস। তো দেখতে পাচ্ছ মোটামুটি একটা ইকুয়াল পাওয়ার হলো, কারণ এর যেখানে 59 এখানে তার মোটামুটি 54 কাছাকাছি, প্লাস 36টা আইটেম কনকারেন্ট লিস্টের মধ্যে, এখানে তো দুজনে একসঙ্গে কাজ করবে, মানে একটা মোটামুটি ইকুয়াল 50-50% পাওয়ারের গ্রাউন্ডে এলো। দ্য রেসিডুয়াল পাওয়ার্স ওয়ার ভেস্টেড উইথ গভর্নর জেনারেল। এর বাইরে যে টুকরো টাকরা কিছু পাওয়ার ছিল সেগুলো গভর্নর জেনারেলকে দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। গভর্নর জেনারেলকে বলো এগুলো তুমি ভোগ করো, যেগুলো আছে মেন জিনিসগুলো, এইভাবে 3টে লিস্টের মধ্যে ভাগ হয়ে গেল। দ্য অ্যাক্ট অ্যাবলিশ দ্য ডায়ারকি ইন দ্য প্রভিন্সেস অ্যান্ড ইন্ট্রোডিউস প্রভিন্সিয়াল অটোনমি, যেটার জন্য গান্ধীজি প্রথম ডিম্যান্ড করছিলেন যে আমাদের প্রভিন্সিয়াল অটোনমি চাই, প্রভিন্সিয়াল অটোনমি চাই, প্রভিন্সিয়াল অটোনমি চাই, সেইটা কিন্তু করা হলো কি, ডায়ারকিকে সরিয়ে প্রভিন্সিয়াল অটোনমি করা হলো। কিন্তু কি বলা হচ্ছে, ইট প্রোভাইডেড ফর দি অ্যাডপশন অফ ডায়ারকি অ্যাট দি সেন্টার। সেন্টারে কিন্তু আবার ডায়ারকি থেকে গেল, কিন্তু প্রভিন্সিয়ান থেকে মানে প্রভিন্সেস থেকে সরিয়ে দেওয়া হলো। অ্যান্ড ইন্ট্রোডিউস বাই ক্যাম্ব্রিয়ালিজম ইন 6 আউট অফ 11 প্রভিন্স, ঠিক আছে। যেটা আগে ছিল কি, সেন্টারে হচ্ছে বাই ক্যাম্ব্রিয়ালিজম ছিল, আমাদের হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিল এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এটা কি ছিল, সেন্টারে ছিল। দেখো এখানে আগের লিস্টটা দেখিয়ে দিচ্ছি, দেখো আগের একটাই কোথায় গেল, এই যে দ্য অ্যাক্ট ইন্ট্রোডিউস ফর দ্য ফার্স্ট টাইম বাইক্যামেরালিজম এট দ্য সেন্টার। সেন্টারে বাইক্যামেরালিজম ছিল, প্রভিন্সের ডায়ারকি ছিল। পরের অ্যাক্টে কী হলো, পুরো কেস ঘুরে গেল। এখানে কি হয়ে গেল, এখানে হয়ে গেল যে আমাদের প্রভিন্সিয়াল অটোনমি ডায়ারকি অ্যাবলিশ করে প্রভিন্সকে প্রভিন্সিয়াল অটোনমি দেওয়া হলো। আর সেন্টারে কি করা হলো, সেন্টারে ডায়ারকিকে তুলে দিয়ে কি করা যায়, সেন্টারে হচ্ছে ডায়ারকি রেখে দেওয়া হলো, ঠিক আছে। সেন্টারে ডায়ারকি রেখে দেওয়া হলো এবং প্রভিন্সিয়াল অটোনমির মধ্যে আমাদের যে বাইক্যামেরালিজম যেটা এতদিন সেন্টারে ছিল, সেটা এবার প্রভিন্সকে দিয়ে দেওয়া হলো, যে তোমরা এবার হচ্ছে বিধানসভা বিধান পরিষদ নিয়ে নাও, তোমাদের হচ্ছে ডায়ারকি আমরা সেন্টারে নিয়ে চলে যাচ্ছি, বাইক্যামেরালিজম তোমাদেরকে দিয়ে দিচ্ছি। বাইক্যামেরালিজমের মাধ্যমে তোমরা প্রভিন্সিয়াল অটোনমি পেয়ে গেলে। এবং 6 আউট অফ 11 প্রভিন্সেস বলা হচ্ছে ইন্ট্রোডিউস বাইক্যামেরালিজম ইন 6 আউট অফ 11 প্রভিন্সেস। কেন 11টার মধ্যে 6টা, বাকি 5টা কী ছিল, বাকি 5টার অনেক ব্যাপার ছিল ভিতরে, ওদের অনেক নখরা ছিল, ওরা বলছিল ওদের আরও অনেক হাবিজাবির ডিম্যান্ড ছিল, এগুলো ভিতরে অনেক ব্যাপার আছে, এগুলো তোমরা যখন হিস্ট্রি পড়বে, হিস্ট্রিতে তোমরা আরও বুঝতে পারবে, এখানে অনেক ব্যাপার হয়েছিল।
এখানে পুরোপুরিভাবে যে ডমিনিয়ন তৈরি হয়ে গেছিলো তা নয়, এখানে অনেক ব্যাপার ছিল। মুসলিম লীগ হচ্ছে বা জিন্না হচ্ছে এখান থেকে ওয়াকআউট করে গিয়েছিলেন, মুসলিম লীগ ওয়াকআউট করে গিয়েছিল, ঠিক আছে। ওই মাত্র 11-র মধ্যে 6টা মাত্র প্রভিন্সে আমার বাইক্যামেরালিজম ইন্ট্রোডিউস হয়েছিল, মানে প্রভিন্সিয়াল অটোনমি, যেটা অল ইন্ডিয়াতে পুরো অল ইন্ডিয়াতে হচ্ছে প্রভিন্সিয়াল অটোনমি আসার কথা ছিল, সেটা হয়নি। আর পুরো অল ইন্ডিয়াতে প্রভিন্সিয়াল অটোনমি না এলে আমার কী হবে, ডমিনিয়ন আমি হতে পারবো না। ঠিক আছে, অনেক রকম ব্যাপার ছিল, সেগুলো হিস্ট্রিতে তোমরা পড়বে, এখানে তোমাদের অত ডিটেলস জানার দরকার নেই। যে 6টা প্রভিন্স ছিল যারা এই বাইক্যামেরালিজম নিয়েছিল, তারা কে কে ছিল? আসাম, বেঙ্গল, বোম্বে, বিহার, ম্যাড্রাস অ্যান্ড ইউনাইটেড প্রভিন্স। এই 6টা ছিল যারা কি করেছিল, যারা হচ্ছে বাইক্যামেরালিজম অ্যাডপ্ট করেছিল। 11-র মধ্যে 6জন বাইক্যামেরালিজম অ্যাডপ্ট করেছিল, ঠিক আছে। প্রোভাইডেড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ ফেডারেল কোর্ট অ্যান্ড অ্যাবলিশ দ্য কাউন্সিল অফ ইন্ডিয়া। কাউন্সিল অফ ইন্ডিয়া যেটা ছিল, যেটা রানীর কাছে বসেছিল, সেটাকে অ্যাবলিশ করা হলো এবং ফেডারেল কোর্ট এস্টাবলিশ করা হলো, ঠিক আছে। তো এই লয়ের মধ্যে মূলত হচ্ছে এটাই যে তোমাদের কোশ্চেন করতে পারে যে ফর দ্য ফার্স্ট টাইম কনকারেন্ট লিস্ট বা কোথায় আনা হয়েছিল বা কোন অ্যাক্ট অনুযায়ী হচ্ছে প্রভিন্সিয়াল অটোনমি এস্টাবলিশ হয়েছিল, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ প্রথম প্রভিন্সিয়াল অটোনমি দেওয়া হয়েছিল এবং কনকারেন্ট লিস্টও ইন্ট্রোডিউস করা হয়েছিল। ফেডারেশন লিস্ট এবং প্রভিন্সিয়াল লিস্টের সঙ্গে সঙ্গে কনকারেন্ট লিস্টও আনা হয়েছিল। ওকে, বোঝা গেল ব্যাপারটা। এবং আমি তোমাদের বারবার করে বলছি, আগের হচ্ছে যে আমাদের মন্টেগু চেমসফোর্ড ছিল, সেখানে কি ছিল, সেখানে তোমাদের বারবার করে বলছি, সেখানে আমার প্রভিন্সে ছিল ডায়ার্কি, সেন্টারে ছিল কি বাইক্যামেরালিজম। তারপরে আমাদের 1935-এ কী হয়ে গেল, সেন্টারে ডায়ার্কি চলে গেল, প্রভিন্সে বাইক্যামেরালিজম চলে এলো, পুরো ক্রিস হয়ে গেল, ঘুরে গেল, উল্টো পুরো গল্প ঘুরে গেল। লাস্ট হচ্ছে কি, লাস্ট হচ্ছে আমাদের ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ 1947। এবং 1935 থেকে 1947-এর মধ্যে অনেক ঘটনা ঘটেছিল, ঠিক আছে। 1935-এর পর 1935-এ এই অ্যাক্ট আসার পরে 1939-এ কেন হঠাৎ করে কি হলো, হঠাৎ করে কি এমন হয়ে গেল যে 1947-এ গিয়ে এবার আমরা স্বাধীনতা পেয়ে গেলাম, একদম ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 এলো, আর কোনো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এলো না, আর কোনো রুলস রেগুলেশন হলো না, কোনো কমিশন বসলো না, কিছু হলো না। কেন? তার কারণ 1939-এ শুরু হয়ে গেল ওয়ার্ল্ড ওয়ার 2, যেখানে ইংল্যান্ডের ভারতকে প্রচুর সাপোর্ট দরকার ছিল এবং এখানেই গান্ধীজিরা মেরে দিলেন দাও। ওনারা বললেন আমরা সাপোর্ট করতে রাজি আছি যদি আমাদেরকে স্বাধীনতা দেওয়া হয়, ঠিক আছে, যদি আমাদেরকে স্বাধীনতা দাও তাহলেই আমরা এখানে পার্টিসিপেট করবো। এবং এখানে ইংল্যান্ডের এমন একটা অবস্থা হয়েছিল যে ইংল্যান্ড লিটারেলি, এবার ইংল্যান্ডের যে সব মানে মন্ত্রী ছিলেন, তারা লিটারেলি ভারতকে রিকোয়েস্ট করলো যে আমাদেরকে প্লিজ হেল্প করে দাও, নাহলে কিন্তু আমাদের অবস্থা খারাপ, আমরা মরে যাব, ঠিক আছে। আমাদের ওয়ার্ল্ড ওয়ার 2-তে একদম মানে হিটলার একদম পুরো টুটি টিপে টিপে ধরেছিল আমাদের ইংল্যান্ডের। তো সেটাই হয়ে গেল, এটা আমাদের কিছুটা লাক ফেভার করেছিল। ওয়ার্ল্ড ওয়ার 2 হয়ে গেল 1939 থেকে 1945, ব্যাস। তারপরে ইংল্যান্ড বুঝে গেল যে ইংল্যান্ডের পক্ষে মানে যুদ্ধে যা ক্ষয়ক্ষতি হয়ে গেছে, ওদের পক্ষে আর ইন্ডিয়ার মতো এত বড় ভাস্ট একটা কলোনিকে সামলানো সম্ভব নয়। এবং ততদিনে অনেক মানে কি বলবো, বিদ্রোহ আরও অনেক মাথাচাড়া দিয়ে উঠেছে, অনেক বিদ্রোহ, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, আইন অমান্য আন্দোলন, অসহযোগ আন্দোলন, অনেক আন্দোলন হয়ে গেছে। তো ব্রিটিশ বুঝে গেল যে আমাদের টাইম শেষ হয়ে এসছে, ঠিক আছে। তো সেই জন্য কী হলো, সরাসরি 1947-এ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট এসে গেল, যেখানে ততদিনে কী হয়েছিল, আমাদের ইন্ডিয়া হচ্ছে ডমিনিয়ন হয়ে গেছে, মানে ইন্ডিয়া মোটামুটি ডমিনিয়ন হয়ে গেছে। তারপরে আমাদের যখন হচ্ছে কনস্টিটিউশন এসে গেলো 1950-তে, তখন কী হলো, ইন্ডিয়া পুরোপুরিভাবে স্বাধীন হয়ে গেল। দেখো বলা হচ্ছে যে ইট ডিক্লেয়ার্স ইন্ডিয়া অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সোভারেন স্টেট এস্টাবলিশ রেসপন্সিবল ফর গভর্নমেন্ট অ্যাট বোথ সেন্টার অ্যান্ড প্রভিন্স। আর সেন্টারে ব্রিটিশরা থাকলো না, প্রভিন্সিয়াল অটোনমির পরে এবার সেন্টারেও কি হলো, ব্রিটিশরা ছেড়ে দিল ইন্ডিয়ার হাতে, যে দাও তোমরা স্বাধীন, সেন্টারে এবং প্রভিন্সে নিজেদের মতো যা খুশি করো, আমরা আর কিছু বলবো না। ইট ডেজিগনেটেড দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য প্রভিন্সিয়াল গভর্নর অ্যাজ constitutional heads of the state. They were made to act on the advice of representative council of minister in all matters. যেটা এখন হচ্ছে কাউন্সিল, এখনও তোমরা আছে জানো কাউন্সিল অফ মিনিস্টার আছে। তো সেই রেসপেক্টিভ কাউন্সিল অফ মিনিস্টারের আন্ডারে কী করা হলো, আমাদের হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, মানে ভাইসরয় থেকে এগেন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়ে গেল। এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের স্টেটে কি, আমাদের যে প্রভিন্সগুলো ছিল, প্রভিন্সে কী ছিল, সেখানে ছিল কনস্টিটিউশনাল হেড বা নমিনাল হেড, ঠিক আছে। এখন যেমন নমিনাল হেড আমাদের হচ্ছে কে, নমিনাল হেড হচ্ছে আমাদের এখন প্রেসিডেন্ট বা রাজ্যপাল, আর মেন হেড কে, মেন হেড হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার আর চিফ মিনিস্টার,
ঠিক আছে, তারপর হচ্ছে ইট ড্রপড দ্য টাইটেল অফ এম্পারার অফ ইন্ডিয়া ফ্রম দ্য রয়্যাল টাইটেলস অফ দ্য কিংডম অফ ইংল্যান্ড। ঠিক আছে, প্রথম এবার কি হলো, রানী আর আমাদের ইংল্যান্ডের রানী আর ভারত মানে ব্রিটিশ সাম্রাজ্যের সম্রাজ্ঞী আর ভারতবর্ষের সম্রাজ্ঞী থাকলেন না, তো ওনার কাছ থেকে মানে উনি এই টাইটেলটা ড্রপ করে দিলেন। ইট ডিসকন্টিনিউড দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ সিভিল সার্ভিসেস অ্যান্ড রিজার্ভেশন অফ পোস্ট বাই সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। ঠিক আছে, ব্রিটিশরা এতদিন যে এইসব বিভিন্ন পোস্টে যে একটা রিজার্ভ করে রেখেছিল, নিজেদের ছড়ি ঘোরাতো, সেটা পুরোপুরিভাবে ক্যান্সেল হয়ে গেল। দ্য মেম্বার্স অফ সিভিল সার্ভিস অ্যাপয়েন্টেড বিফোর August 15, 1947 উড কন্টিনিউ টু এনজয় অল দ্য বেনিফিটস দে আর এন্টাইটেলড টু টিল দ্যাট টাইম। অর্থাৎ যারা ছিল তাদেরকে বের করে দেওয়া হলো, তাদেরকে রাখা হলো, বাট তারপরে কি বলে দেওয়া হলো যে এখানে পুরোপুরিভাবে এবার ইন্ডিয়ার ডিসাইড করবে যে কীভাবে সিভিল সার্ভেন্টদেরকে তারা অ্যাপয়েন্ট করবে। তারপর হচ্ছে ইট অ্যাসাইন্ড ডুয়েল ফাংশন কনস্টিটিউয়েন্ট অ্যান্ড লেজিসলেটিভ টু দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যান্ড ডিক্লেয়ার্ড দ্য ডমিনিয়ন লেজিসলেচার অ্যাজ এ সোভারেন বডি। ঠিক আছে, কি বললাম যে ডমিনিয়ন হয়ে গিয়েছিল, এরপরে খালি আমাদের ইন্ডিপেন্ডেন্ট স্টেট হবে কবে, আমাদের হয়ে যাওয়ার পরে, কনস্টিটিউশন এসে যাওয়ার পরে। ইট প্রোভাইডেড ফর দ্য পার্টিশন অফ ইন্ডিয়া অ্যান্ড ক্রিয়েশন অফ টু ইন্ডিপেন্ডেন্ট ডমিনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান উইথ দ্য রাইট টু সিডেড ফ্রম দ্য ব্রিটিশ কমনওয়েলথ। রাইট টু সিডেড মানে হচ্ছে পৃথক হওয়া। ঠিক আছে, তাদেরকে বলে দেওয়া হলো যে দুটো আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট ডমিনিয়ন। এখানেও দেখো বারবার বলা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ডমিনিয়ন, নট ইন্ডিপেন্ডেন্ট নেশন। ইন্ডিপেন্ডেন্ট নেশন তখনই হবে যখন তাদের নিজেদের কনস্টিটিউশন আসবে, তার আগে অবধি তারা কি আছে, ডমিনিয়ন আছে। সংবিধান না তৈরি হওয়া অবধি আছে ডমিনিয়ন, সংবিধান তৈরি হওয়ার পরে হবে কি ইন্ডিপেন্ডেন্ট নেশন। তো সেটা এখানে বলা আছে যে ইট প্রোভাইডেড ফর দ্য পার্টিশন অফ ইন্ডিয়ান ক্রিয়েশন অফ টু ইন্ডিপেন্ডেন্ট ডমিনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান উইথ দ্য রাইট টু সিডেড ফ্রম দ্য ব্রিটিশ কমনওয়েলথ। তাদেরকে বলে দেওয়া হলো যে দুটো আলাদা আলাদা তোমরা ডমিনিয়ন ইন্ডিয়া পাকিস্তান, তোমাদেরকে অধিকার দিয়ে দেওয়া হলো তোমরা ব্রিটিশ কমনওয়েলথ থেকে পৃথক হয়ে যেতে পারো। রাইট টু সিডেড মানে পৃথক হওয়ার ক্ষমতা দেওয়া হলো। ইট গ্র্যান্টেড দ্য ফ্রিডম টু দ্য ইন্ডিয়ান প্রিন্সলি স্টেট আইদার টু জয়েন দ্য ডোমিনিয়ন অফ ইন্ডিয়া অর ডোমিনিয়ন অফ পাকিস্তান অর টু রিমেন ইন্ডিপেন্ডেন্ট। যে সমস্ত প্রিন্সলি স্টেট ছিল তাদেরকে বলে দেওয়া হলো তোমরা স্বাধীন নিজেদের মতো থাকতে পারো, ইন্ডিয়ান ডোমিনিয়নে জয়েন করতে পারো, পাকিস্তান ডোমিনিয়নে জয়েন করতে পারো, চয়েস ইজ ইয়োর্স, বল তোমার কোর্টে, তুমি সিলেক্ট করো তুমি কি করবে। ঠিক আছে, তো এইভাবে ফাইনালি 1947-এ আমাদের এত বছরের প্রায় 200 বছরের স্ট্রাগলের পরে ইন্ডিয়া কি হলো, ইন্ডিয়া ফাইনালি বিকাম ইন্ডিপেন্ডেন্ট ডোমিনিয়ন, লেটার ইন্ডিপেন্ডেন্ট নেশন। ঠিক আছে, প্রথমে ইন্ডিপেন্ডেন্ট ডোমিনিয়ন হয়েছিল, তারপর ইন্ডিপেন্ডেন্ট নেশন হয়েছিল। এবং প্রথম হচ্ছে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল 1946-এ তৈরি হয়েছিল, তার মেম্বারদের এখানে তোমরা দেখতে পাচ্ছ। এই লিস্টটা তোমরা দেখে নিও, এখানে বোঝানোর কিছু নেই। এই লিস্টটা সরাসরি লক্ষ্মীকান্তের বই থেকে তুলে নেওয়া হয়েছে, আলাদা আমি কিছু দিইনি। লিস্টটা তোমরা দেখে নিও। ঠিক আছে, এবং ফার্স্ট ক্যাবিনেট অফ ফ্রি ইন্ডিয়া। তো এই ছিল হচ্ছে ব্যাপার যে আমাদের ফাইনালি কি হলো, ফাইনালি হচ্ছে এত দিনের সংঘর্ষের পরে আমরা ফাইনালি কি পেলাম, ইন্ডিপেন্ডেন্স পেয়ে গেলাম। এবং এই ছিল হচ্ছে আমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। অর্থাৎ ইন্ডিয়ান মানে ভারতের সংবিধান তৈরি হওয়ার আগে কত কিছু ঘটে গেছে, সমস্তটা কি আছে আমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে আছে। নেক্সট দিন আমরা কি শুরু করব, নেক্সট চ্যাপ্টার হুইচ ইজ কি মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, যে ভারতের সংবিধান তৈরি হলো কী করে। তারপরে আমরা থার্ড চ্যাপ্টার পড়ব স্যালিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধানের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য সম্বন্ধে। ঠিক আছে, নেক্সট চ্যাপ্টারটা একটু বোরিং হবে, থার্ড চ্যাপ্টারটা আবার মোটামুটি ইন্টারেস্টিং, বৈশিষ্ট্যগুলো আমাদের ভালো করে বোঝাবো, বাট নেক্সট চ্যাপ্টারটা একটু বোরিং হবে। ঠিক আছে, এই চ্যাপ্টারের মতো অতটা ইন্টারেস্টিং নয়। নেক্সট এখানে হিস্ট্রির একটু টাচ ছিল, তো জিনিসটা ইন্টারেস্টিং ছিল। হিস্ট্রির টাচ থাকা মানে একটু গল্পের মতো করে বোঝানো যায়, বাট নেক্সট পোর্শনটা ইজ নট দ্যাট মাচ ইন্টারেস্টিং, তো তোমাদের পড়তে হবে, আমি তোমাদের যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করব। আর তারপর থার্ড চ্যাপ্টারটা তোমাদের আমি একটু বুঝিয়ে দেবো, থার্ড চ্যাপ্টারে তোমাদের মোটামুটি একটু বোঝানোর জায়গা আছে, তোমরা জিনিসগুলো বুঝতে পারবে। তো আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর আপকামিং এক্সামস। থ্যাংক ইউ।